স্যার, আপনার মেয়ে বেঁচে আছে। আমাকে ওর কোনো একটা কাপড় দিন, যাতে আমার কুকুর সেটা শুঁকতে পারে। রাজেশ কুমার নিজের কপাল ঠান্ডা সমাধির ওপর ঠেকিয়ে দিলেন। ওর চোখের জল মার্বেলের ওপর পড়ছিল। 2 বছর কেটে গিয়েছিল যখন ওর জীবন ওলটপালট হয়ে গিয়েছিল, কিন্তু যন্ত্রণা প্রথম দিনের মতোই গভীর ছিল। তখনই উনি নিজের কাঁধে একটা ছোট্ট স্পর্শ অনুভব করলেন। ঘুরে দেখলেন প্রায় 12 বছরের একটি ছেলে দাঁড়িয়ে আছে, যে একটা পুরনো টুপি আর সাধারণ পোশাক পরেছিল। তার পাশে একটা মাঝারি আকারের সাদা কুত্তি লেজ নাড়াচ্ছিল এবং বুদ্ধিমান চোখে ওর দিকে তাকাচ্ছিল। আপনি প্রিয়ার বাবা, তাই না? ছেলেটি দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করল। রাজেশ চমকে উঠলেন। ওই ছেলেটি ওর মেয়ের নাম জানল কি করে? স্যার, আপনার মেয়ে বেঁচে আছে। আমাকে ওর কোনো একটা কাপড় দিন, যাতে আমার কুকুর সেটা শুঁকতে পারে। ছেলেটি কোনো দ্বিধা ছাড়াই কুত্তিটির দিকে ইশারা করে বলল। তুমি কি পাগল হয়েছ বাচ্চা? রাজেশ হঠাৎ উঠে দাঁড়ালেন। রাগ এবং হতাশা মিশ্রিত কণ্ঠে বললেন, আমার মেয়ে এখানে 2 বছর ধরে দাফন হয়ে আছে। তোমার এখানে আসার সাহস হলো কি করে? আর ও প্রজাপতি আঁকতে ভালোবাসত, তাই না? ছেলেটি মাঝপথে কথা থামিয়ে দিয়ে বলল, এবং তার কাছে বান্টি নামের একটা পুতুল ছিল, যেটা ও সব জায়গায় সাথে নিয়ে যেত। রাজেশ স্তব্ধ হয়ে গেলেন। এই বিবরণগুলো কোথাও ছিল না, না ওই মামলা কভার করা খবরের কাগজে, না কোনো সরকারি নথিতে। তুমি কে? উনি ফিসফিস করে বললেন। আমার নাম অর্জুন, কিন্তু আপনি আমাকে অর্জুন বলে ডাকতে পারেন। এটি রানী। ও কুত্তিটিকে আদর করতে করতে বলল। আমরা আমরা লোকেদের খুঁজি। লোকেদের? রাজেশ আবার বললেন, তখনও বিভ্রান্ত হয়ে। যেসব মানুষ হারিয়ে গেছে। রানীর ঘ্রাণ শক্তি খুব ভালো। ওকে একজন ভদ্রলোক প্রশিক্ষণ দিয়েছেন, যিনি আগে পুলিশে কাজ করতেন। দাদাজি রামদিন। উনি আমাদের পাড়াতেই থাকেন। রাজেশ ছেলেটিকে অবিশ্বাস্য দৃষ্টিতে দেখলেন, সাথে এমন একটা অনুভূতি যা তিনি দীর্ঘ সময় অনুভব করেননি, আশা। কিন্তু উনি তৎক্ষণাৎ সেই ভাবনাকে গুড়ে সরিয়ে দিলেন। উনি আবার বিশ্বাস করার ঝুঁকি নিতে পারছিলেন না। আমার মেয়ে হারিয়ে যায়নি। ও ও একটা দুর্ঘটনায় চলে গেছে। আমি নিজে দেখেছি যখন ওরা হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে এলো। আপনি কি নিশ্চিত? অর্জুন হাত গুটিয়ে জিজ্ঞেস করল। আপনি কি ওর মুখ দেখেছিলেন? আমি। রাজেশ ইতস্তত করলেন। সত্যি বলতে উনি দেখতে পাননি। কফিন বন্ধ ছিল। ওরা বলেছিল যে এটাই ভালো হবে, যাতে ওর মেয়ের শেষ স্মৃতিগুলো সুরক্ষিত থাকে। দেখুন, আমি জানি এটা বিশ্বাস করা কঠিন হবে, কিন্তু রানী কাল এখানে শুকেছিল এবং এই সমাধির কাছে খুব ছটফট করছিল। ও তখনই এমন করে যখন ও এমন কারো গন্ধ পায় যে এখনো নিঃশ্বাস নিচ্ছে। রাজেশের পা কাঁপছিল। এটা সত্যি হতে পারে না। 2 বছরের শোক, অপরাধবোধ এবং একটা জীবন যা কেবল 0 দিনের ধারাবাহিকতা হয়ে গিয়েছিল। তুমি প্রিয়ার ব্যাপারে এই কথাগুলো কি করে জানলে? উনি নিজের গলা স্থির রাখার চেষ্টা করে জিজ্ঞেস করলেন। কারণ আমি ওকে দেখেছিলাম, স্যার। আমার মনে হয় আমি ওকে দেখেছিলাম। প্রায় 3 মাস আগে আমি রানীর সাথে শ্রীমতী শর্মার বিড়ালটাকে খুঁজছিলাম, যেটা পালিয়ে গিয়েছিল। তখনই আমরা আনন্দবিহার পাড়ায় একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। রানী গেটের সামনে দাঁড়িয়ে গোঙাতে শুরু করল। আমি দেখলাম একটা ছোট ফর্সা মেয়ে উঠানে খেলছে। একটা ফর্সা মেয়ে? রাজেশের হৃৎস্পন্দন বেড়ে গেল। ও একাই ছিল, একটা কাঠি দিয়ে মাটিতে ছবি আঁকছিল। যখন ও আমাকে দেখল, ও হাত নেড়ে আমাকে অভিবাদন জানালো। আমিও জবাব দিলাম, কিন্তু তখনই এক মহিলা বাড়ি থেকে বেরিয়ে এলেন আর ওকে খুব দ্রুত ভেতরে নিয়ে গেলেন। ওই মহিলা আমার দিকে ভয়ার্ত চোখে তাকিয়েছিলেন। তুমি কি নিশ্চিত যে ওই মেয়েটিই ছিল? সেই জন্যই আমার আপনার একটা কাপড় চাই, স্যার। রানী যে কোনো মানুষের গন্ধ চিনতে পারে, চাই যত সময় পার হয়ে যাক। যদিও সত্যি সেই হয়, তবে রানী বুঝে যাবে। রাজেশ নিজের ধূসর চুলে হাত বোলালেন। 42 বছর বয়সে প্রিয়াকে হারানোর পর থেকে ওকে 1 দশক বেশি বয়স্ক দেখাচ্ছিল। যদি এটা সত্যিও হয়, তবে তুমি বদলে কি চাও? কিছু না, স্যার। অর্জুন নিচে তাকিয়ে বলল। আমিও কাউকে হারিয়েছি, আমার বড় বোন নিশাকে। ও 4 বছর আগে হারিয়ে গিয়েছিল, যখন ওর বয়স 15 ছিল। ওকে কখনো পাওয়া যায়নি। আমি কথা দিয়েছিলাম যে আমি অন্য পরিবারদের তাদের হারিয়ে যাওয়া মানুষদের খুঁজতে সাহায্য করব। ছেলেটির গলার সততা রাজেশের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল। উনি আবার সমাধির দিকে তাকালেন, প্রিয়ার ছবির দিকে, যে মাত্র 6 বছর বয়সে হাসছিল। তুমি কি করে জানলে যে আমি এখানে আসি? আমি কখনো কখনো রামু কাকার সাথে কবরস্থানের রক্ষণাবেক্ষণে সাহায্য করি। আপনি এখানে প্রতি রবিবার আসেন, যখন থেকে আমি এখানে কাজ শুরু করেছি। আপনার সাথে কথা বলার সাহস জোগাতে আমার সময় লেগেছে। রাজেশ ছেলেটিকে আরও মনোযোগ দিয়ে দেখলেন। ও রোগা ছিল, ওর মুখে কঠিন জীবনের ছাপ ছিল, কিন্তু ওর চোখ একটা দৃঢ় সংকল্পে জ্বলছিল, যা রাজেশ চিনতে পারলেন।
এটা সেই একই সংকল্প যা ওর মধ্যেও ছিল যখন উনি তরুণ ছিলেন এবং নিজের ব্যবসা দাঁড় করাচ্ছিলেন। যদি আমি তোমার কুত্তিকে ওর একটা কাপড় দিই, তবে তারপর কি হবে? যদি রানী আপনার মেয়ের গন্ধ নিশ্চিত করে, তবে আমরা সেই গন্ধের পিছু নেব যেখানে ও আমাদের নিয়ে যাবে। রানী পুরনো গন্ধ খুঁজে বের করতে পারে, কিন্তু যত টাটকা হবে তত ভালো। আর যদিও না হয়, তবে আমি আপনাকে মিথ্যে আশা দেওয়ার জন্য ক্ষমা চেয়ে চলে যাব। রাজেশ চোখ বন্ধ করলেন আর গভীর নিঃশ্বাস নিলেন। 2 বছর অন্ধকারের মধ্যে বেঁচেছিলেন। এমন এক সত্যকে মেনে নিয়েছিলেন যা ওকে কখনো পুরোপুরি শান্তি দেয়নি। হয়তো সত্যিটা জানার সময় এসেছিল, যদিও সেটা আরও বেশি যন্ত্রণার হয়। তুমি কোথায় থাকো? ঘন্টি পাহাড়ি মহল্লায় স্যার। আমি আমার দিদিমার শান্তির সাথে থাকি, আর ওই পুলিশ বন্ধু দাদাজি রামদিন নিচের গলিতে থাকেন। উনি রানীকে গন্ধ শুঁকতে শিখিয়েছিলেন। রাজেশ একটা সিদ্ধান্ত নিলেন যা সব কিছু বদলে দিল। ঠিক আছে, আমি ওর একটা কাপড় খুঁজে আনছি, কিন্তু এটা যদি কোনো ধরনের প্রতারণা হয়? এটা প্রতারণা নয় স্যার, আমি শুধু সাহায্য করতে চাই। 40 মিনিট পর রাজেশ নিজের কালো লাক্সারি সেডান গাড়িটি সেই বাড়ির সামনে পার্ক করছিলেন যেখানে উনি আলাদা হওয়ার পর একা থাকছিলেন। ওই বাড়ি যা প্রিয়ার স্মৃতির সমাধিস্থল হয়ে গিয়েছিল। মেয়ের ঘর ঠিক তেমনই ছিল, যেমনটাও সেই অশুভ রবিবার সকালে ছেড়ে গিয়েছিল। খেলনা ছড়িয়ে ছিটিয়ে ছিল, দেয়ালে ছবি লাগানো ছিল, বিছানা এখনও অগোছালো ছিল, যেন যে কোনো মুহূর্তে শোয়ার জন্য ফিরে আসবে। রাজেশ আলমারি খুললেন আর প্রিয়ার প্রিয় নীল রঙের পোশাকটি বের করলেন, যাতে হলুদ ফুল ছিল। ওইটা সপ্তাহে অন্তত একবার পরার জেদ করত। ওতে এখনও বাচ্চাদের সাবানের হালকা সুবাস ছিল। যখন উনি শ্মশানে ফিরলেন, অর্জুন আর রানী ধৈর্যের সাথে একটা গাছের নিচে ওর অপেক্ষা করছিল। ছেলেটি ওকে দেখেই উঠে দাঁড়াল। আমি নিয়ে এসেছি, রাজেশ পোশাকটি দিয়ে বললেন। অর্জুন কাপড়টা সাবধানে নিল আর রানীকে শোকতে দিল। কুত্তিটি তীব্রভাবে শোকল। তারপর মাথা তুলল আর উত্তেজনায় লেজ নাড়াতে শুরু করল। ও চিনতে পেরেছে। অর্জুন হাসল। রানী তখনই এমন করে যখন ও সেই গন্ধ পায় যেটাকেও খুঁজছে। আর এখন আমরা আনন্দবিহার পাড়ায় চলব। রানী, খুঁজে বের করো। কুত্তিটি সঙ্গে সঙ্গে নাক নিচে দিয়ে সমাধির চারপাশের মাটি শুকতে লাগল। কিছুক্ষণ পর ও একবার ঘেউ ঢেউ করে উঠল আর শ্মশানের বাইরের দিকে হাঁটতে শুরু করল। রাজেশের হৃৎস্পন্দন বেড়ে গেল। এটা কি সম্ভব যে ওর মেয়ে 2 বছর পরও জীবিত আছে? ওরা শহরের গলিগুলোতে রানীর পিছু নিতে শুরু করল। কুত্তিটি দৃঢ় সংকল্পবদ্ধ দেখাচ্ছিল। কখনো কখনো স্তম্ভ আর কোণাগুলোতে শুকতে থামছিল, কিন্তু সবসময় একটা নির্দিষ্ট দিক আবার ধরে নিচ্ছিল। তুমি লোকেদের খুঁজে বের করার ব্যাপারে কি করে শিখলে? রাজেশ হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলেন। যখন আমার বোন হারিয়ে গেল, আমি ওকে খুঁজে পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। দাদাজি রামদিন একদিন আমাকে কাঁদতে দেখে বললেন যে উনি আমাকে কিছু কথা শেখাতে পারেন। ওর কাছে রানীর আগে একটা কুত্তি ছিল, সিতারা, যে এই কাজে বিশেষজ্ঞ ছিল। ওর কি হলো? ও বুড়ি হয়ে গিয়েছিল আর চলে গেল। তারপর উনি রানীকে প্রশিক্ষণ দিলেন। ওরা প্রায় 1 ঘন্টা হাঁটল, যতক্ষণ না ওরা আনন্দবিহার পাড়ায় পৌঁছে গেল। একটা মধ্য নিম্নবিত্ত এলাকা যেখানে সাধারণ বাড়ি আর সরু গলি ছিল। রানী ওদের অনেক গলি দিয়ে নিয়ে গিয়ে একটা হলুদ বাড়ির সামনে থামল, যেটাতে সাদা জাল লাগানো ছিল। এটা এখানেই, অর্জুন বলল। এই বাড়িতেই আমি ওই মেয়েটিতে দেখেছিলাম। রাজেশ ইমারতটির দিকে তাকালেন। ওটা একটা সাধারণ বাড়ি ছিল। সামনে একটা ছোট বাগান আর উঠানে কাপড় শুকোছিল। রানী পরিষ্কারভাবে অস্থির ছিল। গেটটা তীব্রভাবে শুকছিল আর ধীর গলায় ঘেউ ঘেউ করছিল। তুমি কি নিশ্চিত? রানী কখনো ভুল করে না। ও যদি এমন করে, তবে আপনার মেয়ের গন্ধ এখানে খুব তীব্র। রাজেশ গেটের কাছে গেলেন আর জাল দিয়ে দেখলেন। উঠান খালি ছিল, কিন্তু উনি ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনা, একটা পুতুল, কিছু রঙিন পেন্সিল আর ড্রয়িং বুক দেখতে পাচ্ছিলেন। ওর হৃৎপুণ্ড প্রায় থেমে গেল যখন উনি একটা ছবি রেফ্রিজারেটরে লাগানো দেখলেন, যেটা পেছনের দরজা দিয়ে দেখা যাচ্ছিল। ওটা একটা প্রজাপতির ছবি ছিল, ঠিক তেমনই যেমনটা প্রিয়া তৈরি করত। আমাকে ভেতরে যেতে হবে, উনি কাঁপানো গলায় বললেন। শান্ত হন স্যার, আপনি হুট করে ঢুকতে পারেন না। আমরা দরজা খটখটাবো আর যে এখানে থাকে তার সাথে কথা বলবো। রাজেশ গভীর নিঃশ্বাস নিলেন। অর্জুন ঠিকই বলেছিল, ও শান্ত হওয়ার দরকার ছিল। উনি সামনের দরজা খটখটালেন। কয়েক মিনিট পর একজন প্রায় 50 বছর বয়সী মহিলা বেরিয়ে এলেন। তার ধূসর চুল খোপা করে বাঁধা ছিল এবং তিনি ফুলওয়ালা অ্যাপ্রন পরেছিলেন। শুভ সন্ধ্যা। মহিলা দুজনকে অবিশ্বাসের চোখে দেখে বললেন। শুভ সন্ধ্যা ম্যাডাম, আমার নাম রাজেশ, এটি অর্জুন। আমরা আমাদের মেয়েকে খুঁজছি, যে 2 বছর আগে হারিয়ে গিয়েছিল। মহিলা পরিষ্কারভাবে ফ্যাকাশে হয়ে গেলেন।
আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি সাহায্য করতে পারব না। এখানে শুধু আমি আর আমার স্বামী থাকি। আপনার কি কোনো আপত্তি থাকবে যদি আমাদের কুত্তিটা এখানে একটু শুকে নেয়? অর্জুন রানীকে দেখালো যে তখনও অস্থির ছিল। না না, করতে পারি না, আপনাদের যেতে হবে। মহিলা দরজা বন্ধ করার চেষ্টা করলেন, কিন্তু রাজেশ ওকে থামিয়ে দিলেন। দয়া করে মাত্র 1 মিনিট, যদি এখানে কিছু না থাকে তবে আমরা চলে যাব। আমি বললাম না, আপনাদের এখানে থাকার কোনো অধিকার নেই। ঠিক সেই মুহূর্তে ঘনের ভেতর থেকে একটা বাচ্চার আওয়াজ এলো। কাকি সীতা, আমি কি উঠানে খেলতে পারি? রাজেশের মনে হলো যেন ওর শরীর থেকে সব শক্তি বেরিয়ে গেছে। এটা প্রিয়ার গলা ছিল। উনি ওই গলা পৃথিবীর যে কোনো জায়গায় চিনতে পারতেন। প্রিয়া, উনি চিৎকার করলেন, প্রিয়া, আমি তোমার বাবা। মহিলা জোরে দরজা বন্ধ করার চেষ্টা করলেন, কিন্তু রাজেশ তাকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে গেলেন। প্রিয়া, প্রিয়া, তুমি কোথায়? উনি বসার ঘরে দৌড়াতে থাকলেন। অর্জুন রানীর সাথে ওর পেছনে পেছনে ছিল। আমার ঘর থেকে বেরোন, আমি পুলিশ ডাকব, মহিলা চিৎকার করছিলেন। রাজেশ একটা ঘরের দরজা খুললেন, আর ওর জীবন চিরদিনের জন্য বদলে গেল। ও ওখানেই ছিল, প্রিয়া, ওর মেয়ে, জীবন্ত, বিছানায় একটা পুতুল নিয়ে খেলছিল। যখন ও ওকে দেখল, ওর চোখ বড় বড় হয়ে গেল। বাবা, ও বলল, যেন বিশ্বাসই করতে পারছে না। আমার মেয়ে। রাজেশ হাঁটুর ওপর ভর দিয়ে বসে পড়লেন, আর ওকে জড়িয়ে ধরলেন। জীবনে কখনো এত কাঁদেননি। আমার মেয়ে, তুমি বেঁচে আছো, তুমি বেঁচে আছো। প্রিয়া ওকে পাল্টা জড়িয়ে ধরল, কিন্তু রাজেশ দেখলেন ও বিভ্রান্ত আর ভয়ার্ত দেখাচ্ছিল। বাবা, আপনি আগে আমাকে নিতে কেন আসেননি? কাকি সীতা বলেছিলেন যে আপনি এখন আমাকে আর ভালোবাসেন না। রাজেশের বুকে এক মারাত্মক রাগ অনুভব হল, কিন্তু উনি প্রিয়ার জন্য নিজেকে শান্ত রাখতে বাধ্য করলেন। এটা সত্যি নয় আমার সোনা, বাবা তোমাকে প্রতিদিন খুঁজতেন, প্রতিদিন। কিন্তু মা তো বললেন। মা কি বললেন? উনি বললেন আপনি খুব ব্যস্ত, আর আমাকে কাকি সীতার সাথে কিছু সময়ের জন্য এখানে থাকতে হবে। রাজেশ অর্জুনের দিকে তাকালেন, যে চোখের জল নিয়ে সব কিছু দেখছিল। তারপর উনি ওই মহিলার দিকে তাকালেন, যিনি দেয়ালের ওপর ঠ্যাঁস দিয়ে দাঁড়িয়েছিলেন, পরিষ্কারভাবে ভীত ছিলেন। আমার প্রাক্তন স্ত্রী কোথায়? আমি জানি না। উনি বাচ্চাটিকে এখানে নিয়ে এসেছিলেন আর বলেছিলেন এটা অস্থায়ী। এটা প্রায় 2 বছর আগের কথা। অস্থায়ী? রাজেশ প্রিয়াকে কোলে নিয়েই দাঁড়িয়ে পড়লেন। আর আপনার এটা সাধারণ মনে হলো যে একজন মা নিজের মেয়েকে 2 বছর পর্যন্ত একজন অপরিচিতের কাছে ছেড়ে রাখবে? উনি ভালো টাকা দিতেন আর বলেছিলেন যে আপনার সাথে ওনার সমস্যা ছিল, আপনি নাকি হিংস্র ছিলেন। হিংস্র? রাজেশ প্রায় চিৎকার করে উঠলেন। আমি কখনো আমার মেয়ে বা আমার প্রাক্তন স্ত্রীর ওপর হাত তুলিনি। প্রিয়া উঁচু গলায় ভয় পেয়ে কাঁদতে শুরু করল। সব ঠিক আছে আমার সোনা। রাজেশ ওকে শান্ত করলেন। বাবা তোমার ওপর রাগ করছেন না, বাবা তোমাকে পেয়ে খুব খুশি। স্যার, অর্জুন কাছে এলো, আমার মনে হয় ভালো হবে যদি আমরা এখান থেকে বেরিয়ে প্রিয়াকে বাড়ি নিয়ে যাই। বাকি সব পরে সামলানো যাবে। রাজেশ মাথা নাড়লেন। ওর অগ্রাধিকার ছিল নিজের মেয়েকে ওখান থেকে বের করে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া। প্রিয়া, তুমি কি বাবার সাথে বাড়ি যেতে চাও? আমি কি বান্টিকে নিয়ে যেতে পারি? ও একটা আলাদা পুতুল দেখিয়ে জিজ্ঞেস করল। নিশ্চয়ই সোনা, তুমি যা চাও নিয়ে যেতে পারো। যখন প্রিয়া নিজের জিনিসপত্র গোছাচ্ছিল, রাজেশ ওই মহিলার দিকে ফিরলেন। আপনার নাম কি? সীতা, সীতা দেবী। সীতা, আমি এই সব কিছুর আসল সত্যিটা খুঁজে বের করব। আপনি আমাকে সব বলবেন যা আপনি জানেন, কিন্তু এখন আমি শুধু আমার মেয়েকে বাড়ি নিয়ে যেতে চাই। দয়া করে আমাকে পুলিশের হাতে দেবেন না, আমি শুধু সাহায্য করছিলাম। আপনার প্রাক্তন স্ত্রী বলেছিলেন এটা শুধু কিছু সময়ের জন্য। আমি ওকে কোথায় খুঁজে পাব? আমি জানি না। ও নিজের ফোন নাম্বার কয়েক মাস আগেই বদলে দিয়েছিল। ও কেবল মাঝে মাঝে বাচ্চাটিকে দেখতে আসত। রাজেশ আবার প্রিয়াকে কোলে তুলে দরজার দিকে এগিয়ে গেলেন। অর্জুন আর রানী ওর সাথেই ছিল। ধন্যবাদ। রাজেশ বাড়ি থেকে বেরোনোর সময় অর্জুনকে বললেন, তুমি যদি না থাকতে তবে আমি কখনো আমার মেয়েকে খুঁজে পেতাম না। আমি বলেছিলাম যে আমি আপনাকে সাহায্য করব স্যার। আমি তোমাকে এর প্রতিদান কিভাবে দিতে পারি? আপনাকে আমাকে কিছু দিতে হবে না, শুধু ওর ভালো করে খেয়াল রাখবেন। রাজেশ ওই 12 বছরের ছেলেটিকে দেখলেন যে ওর জীবন চিরদিনের জন্য বদলে দিয়েছিল। অর্জুন, তোমার থাকার জায়গা আছে? হ্যাঁ স্যার, আমি দিদিমার সাথে থাকি। ওর শরীর এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু উনি বেশি কাজ করতে পারেন না। রাজেশের মাথায় একটা ভাবনা এলো, কেমন হয় যদি তুমি আর তোমার দিদিমা আমার আর প্রিয়ার সাথে থাকতে চলে এসো? আমার বাড়ি অনেক বড়, ওখানে যথেষ্ট জায়গা আছে, আর প্রিয়ারও এই সব কিছুর পর বন্ধুর দরকার হবে। অর্জুনের মুখে একটা বড় হাসি ফুটে উঠল। সত্যি স্যার? খুব সত্যি, তুমি এখন আমাদের পরিবার। বাড়ি ফেরার পথে প্রিয়া গাড়ির পেছনের সিটে ঘুমিয়ে পড়ল। রাজেশ চুপচাপ গাড়ি চালাচ্ছিলেন। ওর মেয়ে বেঁচে ছিল। 2 বছরের শোকের পর ও বেঁচে আর সুরক্ষিত ছিল।
কিন্তু এখন ওকে এটা বুঝতে হতো যে বাস্তবে কি হয়েছিল। মিনা, ওর প্রাক্তন স্ত্রী কেন এমন করলেন? উনি প্রিয়ার মৃত্যুর নাটক কেন করলেন? আর এই প্রতারণায় আর কে কে জড়িত ছিল? যখন ওনা বাড়ি পৌঁছল, রাজেশ প্রিয়াকে ওর নিজের ঘরে শুইয়ে দিলেন। ও ক্লান্ত আর বিভ্রান্ত ছিল। অর্জুন, তুমি কি তোমার দিদিমাকে ফোন করতে চাও আর বাড়ি বদলানোর কথা বলতে চাও? আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি? রাজেশ ছেলেটিকে ফোন দিলেন আর রান্নাঘরে কিছু খাবার বানাতে গেলেন। ওর মাথা দ্রুত গতিতে দৌড়াচ্ছিল। ওকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতো। প্রথমত, উনি একজন উকিলের সাথে দেখা করবেন। দ্বিতীয়ত, উনি পুরো সত্যিটা জানার জন্যে একজন ব্যক্তিগত গোয়েন্দা ভাড়া করবেন। তৃতীয়ত, উনি ওর প্রাক্তন স্ত্রীকে খুঁজে বের করবেন এবং ওর কাছে জবাব চাইবেন। কিন্তু সবার আগে ওকে প্রিয়ার খেয়াল রাখতে হতো। স্যার, অর্জুন রান্নাঘরে এলো। আমার দিদিমা আপনার সাথে কথা বলতে চান। রাজেশ ফোন নিলেন। নমস্তে। শুভ সন্ধ্যা, আমি শান্তি, অর্জুনের দিদিমা। ও আমাকে বলল কি হয়েছে। আপনি কি আপনার প্রস্তাবের ব্যাপারে নিশ্চিত স্যার? একেবারে দিদিমা শান্তি। অর্জুন আজ আমার প্রাণ বাঁচিয়েছে, এটা অন্তত আমি করতেই পারি। কিন্তু আমরা সাধারণ মানুষ স্যার, আমরা বাধা হতে চাই না। আপনারা একেবারেই বাধা হবেন না। বাস্তবে আপনারা আমার অনেক সাহায্য করবেন। আমার মেয়ের ভালোবাসা আর যত্নের দরকার হবে, আর আমাকে কাজের জন্যে বাইরে যেতে হবে। সেই ক্ষেত্রে আমি রাজি। আমরা কবে যেতে পারি? যখন আপনারা চান, কাল সকালেও যদি সম্ভব হয়। ফোন রাখার পর রাজেশ অর্জুনের দিকে তাকালেন। তোমার দিদিমা মেনে নিয়েছেন। ধন্যবাদ স্যার, আপনি আমাদের জীবন বদলে দিচ্ছেন। তোমরাই সেই যারা আমার জীবন বদলে দিলে। সেই রাতে রাজেশ শুতে পারেননি। উনি বিছানার পাশে সোফায় বসে রইলেন, প্রিয়াকে নিঃশ্বাস নিতে দেখতে থাকলেন। এখনও এটা অবিশ্বাস্য লাগছিল যে ও ওখানে বেঁচে আর সুরক্ষিত আছে। সকালেও ভয় পেয়ে ঘুম থেকে উঠল, যেন সব কিছু একটা স্বপ্ন ছিল। বাবা, আমি এখানে আছি সোনা। এখন তুমি সব সময় আমার কাছে থাকতে পারবে। আমরা কখনো আলাদা হব না। আর মা? রাজেশ ইতস্তত করলেন। ৮ বছরের একটা বাচ্চাকে কিভাবে বোঝাবেন যে ওর নিজের মা ওকে ছেড়ে দিয়েছিল? মা কিছু খারাপ কাজ করেছেন, কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এখন তুমি আমার সাথে আছো। মা কি এখন আমাকে আর ভালোবাসেন না? আমি জানি না শোলা, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি আর সব সময় বাসব। প্রিয়া মাথা নাড়ল আর ওর বাবার বুকে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। রাজেশ বুঝতে পারছিলেন যে ওর মেয়ের বিশ্বাস আর নিরাপত্তা ফিরিয়ে আনতে অনেক কাজ করতে হবে। সেদিন সকালেই অর্জুন তার দিদিমা শান্তির সাথে এলো, একজন ৭০ বছরের ছোটখাটো আর হাস্যমুখী মহিলা। আপনার সাথে দেখা করে খুব খুশি হলাম স্যার। আমাদের নিজের বাড়িতে জায়গা দেওয়ার জন্য ধন্যবাদ। খুশি আমি হয়েছি দিদিমা শান্তি। বাড়িটা খুব খালি হয়ে গিয়েছিল যখন আমার মনে হয়েছিল যে আমি আমার মেয়েকে হারিয়ে ফেলেছি। প্রিয়া ওর বাবার পেছনে লুকিয়ে পড়ল যখনও নতুন অতিথিদের দেখল। প্রিয়া, এরা আমাদের নতুন বন্ধু। এটি অর্জুন, যে আমাকে তোমাকে খুঁজতে সাহায্য করেছে, আর এটি দিদিমা শান্তি। অর্জুন বাচ্চার সমান নিচু হয়ে বসল। নমস্তে প্রিয়া, তোমার কি আমাকে মনে আছে? ও মাথা নেড়ে না বলল। রানী আর আমি তোমাকে অনেক সময় ধরে খুঁজেছি। তোমার বাবা খুব কাঁদতেন কারণ উনি তোমাকে খুব মনে করতেন। এটা সত্যি। ও রাজেশের দিকে তাকালো। এটা সত্যি আমার সোনা, বাবা প্রতিদিন কাঁদতেন। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি চাইনি আপনি দুঃখ পান। রাজেশের চোখ আবার জলে ভরে গেল। এটা তোমার ভুল নয় প্রিয়া, এর মধ্যে কোনো কিছুই তোমার ভুল ছিল না। দিদিমা শান্তি ধীরে ধীরে কাছে এলেন। কত মিষ্টি বাচ্চা। অর্জুন আমাকে বলেছে যে তুমি প্রজাপতি আঁকতে ভালোবাসো। প্রিয়া লজ্জা পেয়ে মাথা নাড়ল। তুমি কি আমার সাথে ছবি আঁকবে? আমিও প্রজাপতি আঁকতে জানি। ওকে খুঁজে পাওয়ার পর এই প্রথম রাজেশ প্রিয়াকে হাসতে দেখলেন। পরের কয়েকদিন মানিয়ে নেওয়ার ছিল। প্রিয়া পরিষ্কারভাবে মানসিকভাবে বিপর্যস্ত ছিল, কিন্তু ধীরে ধীরে নতুন পরিবারের সাথে মিশতে শুরু করল। অর্জুন এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল, কারণ ওর বয়স প্রিয়ার কাছাকাছি ছিল। রাজেশ একজন চাইল্ড সাইকোলজিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করলেন এবং ২ বছর আগে আসলে কি হয়েছিল তার তদন্ত শুরু করলেন। উনি বিক্রম সালুজাকে নিয়োগ করলেন, যিনি একজন ব্যক্তিগত গোয়েন্দা ছিলেন। বিক্রম একজন প্রাক্তন পুলিশ অফিসার ছিলেন, যার নিখোঁজ ব্যক্তিদের মামলায় অভিজ্ঞতা ছিল। স্যার রাজেশ, আপনার মেয়ের সেই তথাকথিত মৃত্যুর দিনের সব বিবরণ আমার চাই। রাজেশ যা যা মনে ছিল সব বললেন। মিনা অস্থির হয়ে ফোন করেছিলেন যে প্রিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। যখন উনি হাসপাতালে পৌঁছালেন, ও আইসিইউতে ছিল। কয়েক ঘণ্টা পর ডাক্তার বেরিয়ে এসে বললেন যে ও বাঁচেনি। আপনি কি মৃতদেহ দেখেছিলেন? না।
মিনা বলেছিলেন যে আমার জন্য প্রিয়ার শেষ ভালো স্মৃতিগুলো রাখা ভালো হবে, আর শেষকৃত্য বন্ধ কফিনে হয়েছিল। মিনা সবকিছু গুছিয়েছিলেন। আমি তখন শকে ছিলাম। আপনি কি নিশ্চিত কফিনে মৃতদেহ ছিল? রাজেশের শরীর ঠান্ডা হয়ে এলো। না, আমি কখনো ওভাবে ভাবিনি। ওরা হাসপাতালে কিভাবে রিপোর্ট জারি করেছিল আমি খুঁজে বের করব। রাজেশন সব তথ্য দিলেন। বিক্রম তদন্ত শুরু করার কথা দিলেন। দুদিন পর বিক্রম প্রথম কিছু তথ্য নিয়ে ফোন করলেন। স্যার রাজেশ, আমি কিছু কৌতূহলজনক তথ্য পেয়েছি। ডাক্তার শর্মা যিনি সার্টিফিকেটে সই করেছিলেন, তাকে আপনার মেয়ের মামলার 3 মাস পরেই হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছিল। কেন? নথিপত্রে গরমিল আর রিপোর্টে কারচুপির সন্দেহে। আমি এখন জানি উনি কোথায় কাজ করছেন। এটি দক্ষিণাঞ্চলের একটি বেসরকারি ক্লিনিকে। আর ওখানকার এক নার্স লক্ষ্মী ঠিক একই সময়ে ইস্তফা দিয়েছিলেন। আমি তার ঠিকানা পেয়ে গেছি। রাজেশের মনে হলো যে ওরা ঠিক পথেই আছেন। আমরা ওর সাথে কবে কথা বলতে পারি? কালই, যদি আপনি চান। পরের দিন সকালে রাজেশ আর বিক্রম নার্স লক্ষ্মীর বাড়িতে গেলেন। নার্স লক্ষ্মী দরজা খুললেন। তার মুখ দেখে মনে হচ্ছিল উনি অনেক দিন ঠিক করে ঘুমাননি। নার্স লক্ষ্মী, বিক্রম জিজ্ঞেস করলেন, হ্যাঁ, কি চাই? আমরা গোয়েন্দা। আমরা 2 বছর আগের হলিহার্ট হাসপাতালের অনিয়ম নিয়ে তদন্ত করছি। মহিলা ফ্যাকাশে হয়ে গেলেন। আমার কিছু বলার নেই। লক্ষ্মী রাজেশ কাছে এলেন। আমার নাম রাজেশ কুমার। আপনি আমার মেয়ে প্রিয়ার যত্ন নিয়েছিলেন সেই দিন যেদিনও মারা গিয়েছিল বলে প্রচার করা হয়েছিল। আমার মনে নেই। দয়া করে। রাজেশ নিজের পকেট থেকে প্রিয়ার একটি ছবি বের করলেন। আমরা শুধু বুঝতে চাই কি হয়েছিল। আমার মেয়ে বেঁচে আছে। আমরা ওকে 1 সপ্তাহ আগে ফিরে পেয়েছি। নার্স লক্ষ্মী ছবিটা দেখলেন আর কাঁপতে শুরু করলেন। ও বেঁচে আছে? হ্যাঁ। দয়া করে আমাদের বলুন সেই দিন কি হয়েছিল। নার্স লক্ষ্মী চারপাশে দেখলেন, যেন নিশ্চিত হতে চাইছিলেন কেউ ওদের দেখছে কিনা। তাড়াতাড়ি ভেতরে আসুন। ওরা ঘরে ঢুকলেন। আমি জানতাম এই দিনটা আসবে। উনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ডাক্তার শর্মা সেই সকালে আমাকে খুঁজেছিলেন। উনি বলেছিলেন যদি আমি একটা বিশেষ মামলায় তাকে সাহায্য করি তবে আমাকে 5,000 টাকা দেবেন। বিশেষ মামলা? উনি বলেছিলেন একজন মা তার হিংস্র প্রাক্তন স্বামীর হাত থেকে নিজের মেয়েকে লুকোনোর জন্য মরিয়াছিলেন, আর একমাত্র উপায় ছিল বাচ্চাটির মৃত্যুর নাটক করা। আর আপনি সেটা বিশ্বাস করলেন? তখন হ্যাঁ। উনি আমাকে একজন আহত মহিলার ছবি দেখিয়েছিলেন। উনি বলেছিলেন যদি কিছু কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তবে প্রাক্তন স্বামী তাকে আর মেয়েকে মেরে ফেলবে। কোন ছবি? মিনার ছবি। ওর মুখে আর হাতে আঘাতের চিহ্ন ছিল। রাজেশের মনে হল ওর রক্ত জমে গেছে। উনি জানতেন উনি কখনো ওর পরিবারের ওপর হাত তোলেননি। ছবিগুলো মিথ্যে ছিল। আপনার কি ভূমিকা ছিল? আমাকে হাসপাতালে আপনার কাছে ডাক্তার শর্মার কথার সত্যতা নিশ্চিত করতে হতো। এটা বলতে হতো যে বাচ্চাটির গুরুতর চোট লেগেছে, আরও বাঁচেনি। কিন্তু কোনো বাচ্চা ওখানে ছিলই না। না, মিনা প্রিয়াকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, কিন্তু আপনি সামনের দরজা দিয়ে ভেতরে ঢোকা মাত্রই ওরা পেছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিল। আর তারপর ডাক্তার শর্মা সব নথিপত্র জারি করে দিলেন, সার্টিফিকেট, মেডিকেল রিপোর্ট সব। শেষকৃত্যের কফিন খালি ছিল। রাজেশের বমি করতে ইচ্ছে করছিল। 2 বছর ওর জীবন ওর স্ত্রীর একটি সাজানো মিথ্যের কারণে নষ্ট হয়ে গিয়েছিল। আপনি আমাকে এখন এটা কেন বলছেন? কারণ আমি এখন আর এই অপরাধ বোধ নিয়ে বাঁচতে পারছি না। আর যেহেতু বাচ্চাটি বেঁচে আছে, তবে ও ওর আসল বাবার সাথে থাকাই উচিত। আপনি কি জানেন আমি ডাক্তার শর্মাকে কোথায় খুঁজে পাব? উনি কনভেন্ট কলোনির পুনর্জন্ম ক্লিনিকে কাজ করেন। বিক্রম সব তথ্য নোট করে নিলেন। লক্ষ্মী, আপনি কি সরকারি বয়ানে এটি আবার বলবেন? যদি ন্যায়ের জন্য হয় তবে হ্যাঁ। ওরা সরাসরি পুনর্জন্ম ক্লিনিকের দিকে রওনা হলেন। রাজেশ ডাক্তার শর্মার বক্তব্য শোনার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। ক্লিনিকে পৌঁছে ওরা ডাক্তার শর্মার সাথে দেখা করতে চাইলেন। ডাক্তার শর্মা বেরিয়ে এলেন। আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? ডাক্তার শর্মা, আমাকে প্রিয়া কুমারের ব্যাপারে আপনার সাথে কথা বলতে হবে, রাজেশ বললেন। ডাক্তার কিছু সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেলেন। আমি জানি না আপনি কি বিষয়ে কথা বলছেন। ডাক্তার সাহেব, বিক্রম কাছে এলেন। আমরা নার্স লক্ষ্মীর সাথে কথা বলেছি। আমরা পুরো পরিকল্পনাটা জানি। ডাক্তার শর্মা চারপাশে দেখলেন। অন্য রোগীরা কথা শুনছিল। আসুন আমার কনসাল্টিং রুমে কথা বলি। ওরা ওর ঘরের ভেতরে গেলেন। আপনারা কি চান? সত্যিটা, রাজেশ বললেন। আপনি কেন আমার প্রাক্তন স্ত্রীকে সাহায্য করেছিলেন আমার মেয়ের মৃত্যুর নাটক করতে? দেখুন, আমার কাছে কোনো বিকল্প ছিল না। উনি বলেছিলেন আপনি হিংস্র ছিলেন, আপনি ওর আর বাচ্চার ওপর অত্যাচার করতেন। ওটা মিথ্যে।
আমি কি করে জানতাম? ওর কাছে প্রমাণ ছিল, আঘাতের ছবি, মিথ্যে ছবি। আমি অর্থনৈতিক সমস্যায় ছিলাম, আর উনি আমাকে 20 লাখ টাকা অফার করেছিলেন। আর আপনার এটা যাচাই করার প্রয়োজন মনে হলো না? উনি খুব নিরুপায় দেখাচ্ছিলেন আর বলেছিলেন এটা কেবল অস্থায়ী। কয়েক মাস পর উনি বাচ্চাটিকে আবার জীবিত করে অন্য রাজ্যে চলে যাবেন, কিন্তু এটা 2 বছর আগের কথা। তারপর এটা করার পর উনি গায়েব হয়ে গেলেন। উনি নিজের ফোন নম্বর বদলে দিলেন। আমি ওর সাথে যোগাযোগ করতে পারিনি। আমি ওকে কোথায় খুঁজে পাব? আমার কোনো ধারণা নেই। শেষবার আমি ওর ব্যাপারে 1 বছর আগে জেনেছিলাম। একজন পরিচিত লোক বলেছিল যে ও মুম্বাইয়ে একটা লোকের সাথে থাকছে। কোন লোক? আমি নাম জানি না, শুধু এটুকু জানি যে ওর কাছে অনেক টাকা আছে আর ও বাচ্চাদের পছন্দ করে না। রাজেশ পরিস্থিতিটা বুঝতে পারছিলেন। মিনা এমন এক ব্যক্তির সাথে সম্পর্কে জড়িয়েছিলেন যে প্রিয়াকে মেনে নিতে পারত না। ওই লোকটিকে হারানোর ভয়ে সে নিজের মেয়েকে ছেড়ে দেওয়াটাই বেছে নিয়েছিল। উকিল সাহেব, আপনি জানেন আপনি কি করেছেন? আপনি 2 বছর ধরে আমার জীবন বরবাদ করে দিয়েছেন। আমি জানি, এবং প্রতিদিন আমি এর জন্য অনুতপ্ত হই। যদি এতে কোনো সাহায্য হয় তবে আমি একটি পূর্ণ স্বীকারোক্তিনামায় স্বাক্ষর করতে পারি। বিক্রম একটা কাগজ আর কলম নিলেন। আপনি লেখা শুরু করতে পারেন। যখন ডাক্তার শর্মা স্বীকারোক্তিনামা লিখছিলেন, রাজেশ নিজের উকিলকে ফোন করে যা যা জানতে পেরেছিলেন সব বললেন। রাজেশ, এই স্বীকারোক্তিগুলোর মাধ্যমে তোমার কাছে মিনা এবং এই পরিকল্পনায় জড়িত সবার বিরুদ্ধে মামলা করার জন্য যথেষ্ট তথ্য আছে। আমি এখন মিনাকে খুঁজে বের করতে চাই এবং ব্যক্তিগতভাবে ওর কাছ থেকে এই সব কিছুর কৈফিয়ত চাই। আমি ওকে খুঁজতে মুম্বাইয়ের একজন গোয়েন্দা নিয়োগ করব। ধন্যবাদ উকিল কাপুর। কোনো আপডেট থাকলে আমাকে ফোন করবেন। রাজেশ ফোন রাখলেন আর বিক্রমের দিকে ফিরলেন। আমরা কি যথেষ্ট তথ্য পেয়েছি? যথেষ্ট থেকেও বেশি। নার্স লক্ষ্মী আর ডাক্তার শর্মার বয়ান থেকে আমরা পুরো জালিয়াতি প্রমাণ করতে পারব। আর এখন আমরা বাড়ি যাব আর প্রিয়ার খেয়াল রাখব। বাকি সব ধীরে ধীরে মিটে যাবে। যখন ওরা বাড়ি পৌঁছাল, রাজেশ এমন একটা দৃশ্য দেখলেন যা ওর হৃদয়কে উষ্ণ করে দিল। প্রিয়া, অর্জুন আর দিদিমা শান্তি একসাথে বসার ঘরে একসাথে ছবি আঁকছিল। রানী প্রিয়ার পায়ের কাছে ঘুমোচ্ছিল। বাবা, প্রিয়া ওকে জড়িয়ে ধরতে দৌড়ে এলো। দেখুন আমি কি বানিয়েছি। ওটা নতুন পরিবারের ছবি ছিল। রাজেশ, প্রিয়া, অর্জুন, দিদিমা শান্তি আর রানী সবাই একটা বাড়ির সামনে হাত ধরে দাঁড়িয়েছিল। খুব সুন্দর হয়েছে সোনা। দিদিমা শান্তি আমাকে মানুষ আঁকা শিখিয়েছেন, আর অর্জুন আমাকে বলল যে রানী আমাকে কিভাবে খুঁজে পেল। আপনার ওই গল্পটা কেমন লেগেছে? আমার মনে হলো রানী খুব বুদ্ধিমান। ও এখন আমার বন্ধু। রাজেশ অর্জুন আর দিদিমা শান্তিকে কৃতজ্ঞতার সাথে দেখলেন। 1 সপ্তাহে ওরা সেই পরিবার হয়ে উঠেছিল যা প্রিয়ার দরকার ছিল। দিদিমা শান্তি, আপনার দিন কেমন কাটল? খুব ভালো স্যার। রাজেশ, প্রিয়া খুব মিষ্টি বাচ্চা। আমরা অনেক কথা বলেছি। কি নিয়ে কথা বললেন? কাকি সীতার বাড়িতে ওর জীবন নিয়ে। মনে হলো ওই মহিলা খারাপ ছিলেন না, শুধু পরিস্থিতি দেখে ভয় পেয়েছিলেন। প্রিয়া আমাকে বলল কাকি সীতা সবসময় বলতেন যে শীঘ্রই মা ওকে নিতে আসবেন। আর তুমি কি চেয়েছিলে মা আসুক? প্রিয়া নিচের দিকে তাকালো। আমি চেয়েছিলাম উনি আসুক, কিন্তু আমি তার চেয়েও বেশি চেয়েছিলাম যে আপনি আসুন। কেন সোনা? কারণ আমি সব সময় আপনাকে মনে করতাম। বাবা, যদিও মা বলেছিলেন যে আপনি আমাকে আর ভালোবাসেন না, আমি জানতাম ওটা সত্যি নয়। রাজেশের চোখে আবার জল এসে গেল। তুমি কি করে জানলে? কারণ আমি যখন চোখ বন্ধ করতাম তখন আমার আপনার পারফিউমের গন্ধ আর ঘুমানোর আগে আপনার গান গাওয়ার কথা মনে পড়ত। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, রাজেশ ছাদে বসে যা যা ঘটেছিল তা নিয়ে ভাবছিলেন। 1 সপ্তাহ আগে উনি শোকে বিধ্বস্ত এক মানুষ ছিলেন। এখন উনি নিজের মেয়েকে ফিরে পেয়েছেন এবং একটা নতুন পরিবার পেয়েছেন যারা ওকে ভালোবাসত। কিন্তু এখনও কিছু অমীমাংসিত বিষয় ছিল। মিনাকে ওর কাজের জবাব দিতে হতো, সীতাকেও, এবং এই পরিকল্পনায় জড়িত বাকিদেরও। ওর ফোন বেজে উঠল। ওটা উকিল কাপুর ছিলেন। রাজেশ, আমরা মিনার হদিস পেয়েছি। কোথায় ও? মুম্বাইয়ে। ডাক্তার যেমন বলেছিলেন ও বিক্রম সিং নামের এক ব্যবসায়ীর সাথে থাকছে। আমরা ঠিকানা পেয়ে গেছি। আমি কালই ওখানে যাব। রাজেশ, হয়তো এটা উকিলদের মাধ্যমে করাই ভালো হবে। ব্যক্তিগতভাবে গেলে বিষয়গুলো জটিল হতে পারে। না উকিল কাপুর, আমি ওর মুখ থেকে শুনতে চাই যে ও কেন এমন করল। আমি চাই ও আমার চোখের দিকে তাকিয়ে বলুক কেন ও আমাদের মেয়েকে ছেড়ে দিল। সেই ক্ষেত্রে আমি আপনার সাথে চলব, আর আমরা মুম্বাই থেকে একজন উকিলকেও সাথে নেব। ঠিক আছে। রাজেশ ফোন রাখলেন আর ঘরের ভেতরে গেলেন। প্রিয়া গভীর ঘুমে ছিল। রানীকে জড়িয়ে ধরে যে বিছানায় উঠে পড়েছিল। উনি আলতো করে ওর কপালে চুমু খেলেন। বাবা সবকিছু ঠিক করে দেবেন সোনা। এখন কেউ আমাদের আর আলাদা করতে পারবে না। পরের দিন সকালে রাজেশ প্রিয়াকে বোঝালেন যে ওকে একদিনের জন্য একটা জায়গায় যেতে হবে,
কিন্তু উনি দ্রুত ফিরে আসবেন। আপনি কি মাকে খুঁজতে যাচ্ছেন? ও জিজ্ঞেস করল। আমি ওর সাথে কথা বলতে যাচ্ছি। কেন? আমি চাই উনি মিথ্যে বলার জন্য ক্ষমা চান। 8 বছরের বাচ্চার এই বুদ্ধিমত্তা রাজেশকে অবাক করে দিল। আর যদি উনি ক্ষমা না চান তবে উনি আর আমাদের সাথে থাকতে পারবে না। দিদিমা শান্তি বলেন যে পরিবার তারাই যারা একে অপরের যত্ন নেয়। রাজেশ হাসলেন। দিদিমা শান্তি প্রিয়াকে জীবনের মূল্যবোধ শেখাচ্ছিলেন। দিদিমা শান্তি ঠিকই বলেন সোনা। আর তুমি, অর্জুন আর উনি আমার খেয়াল রাখো, যেমন আমি তোমাদের রাখি। আর রানীও। রাজেশ সকাল 10টার ফ্লাইটে মুম্বাই গেলেন। ওর সাথে উকিল কাপুর আর মুম্বাইয়ের উকিল রেড্ডি ছিলেন। মিনার ঠিকানা মুম্বাইয়ের একটি অভিজাত এলাকায় ছিল। ওরা 412 নম্বর বাড়ির সামনে থামলেন। এটি একটি 2 তলা সাদা বাড়ি ছিল, যার বারান্দায় একটি লাক্সারি গাড়ি দাঁড়িয়েছিল। আমরা কিভাবে কথা শুরু করব? উকিল রেড্ডি জিজ্ঞেস করলেন। সরাসরি মূল বিষয়, রাজেশ বললেন। আমার জবাব চাই। উনি বেল বাজালেন। একজন গৃহকর্মী দরজা খুলল। শুভ সন্ধ্যা, আমরা মীনা দেবীর সাথে কথা বলতে চাই। মীনা দেবী বাইরে গেছেন, রাত না হলে ফিরবেন না। এটা জরুরি, আমরা কি অপেক্ষা করতে পারি? আমি জানি না, ভালো হবে যদি আপনারা আগে ফোন করেন। ঠিক সেই সময় ভেতর থেকে এক পুরুষের কণ্ঠ শোনা গেল। রোজ লবাব, কে এসেছে? একজন প্রায় 45 বছর বয়সী লোক দরজায় এলো। লম্বা, সুবিন্যস্ত চুল আর দামি পোশাক। বিক্রম সিং? উকিল কাপুর জিজ্ঞেস করলেন। হ্যাঁ, কি চাই? আমরা আইনজীবী, আমাদের একটি বিচার বিভাগীয় প্রক্রিয়া নিয়ে মীনার সাথে কথা বলতে হবে। বিক্রম পরিষ্কারভাবে চিন্তিত হয়ে পড়লেন। কি ধরনের প্রক্রিয়া? একজন নাবালিকাকে পরিত্যাগ করা সংক্রান্ত, উকিল রেড্ডি বললেন। আমি জানি না আপনারা কি বলছেন। আমরা জানি মীনা এখানে থাকে। রাজেশ কাছে এলেন। আমি রাজেশ কুমার, ওর প্রাক্তন স্বামী এবং প্রিয়ার বাবা। বিক্রম ফ্যাকাশে হয়ে গেলেন। মীনা আমাকে বলেছিল বাচ্চাটি মারা গেছে। রাজেশ ওনপর চাপ সৃষ্টি করলেন। দুর্ঘটনায় মারা গেছে, ওটা মিথ্যে। আমার মেয়ে বেঁচে আছে, আর ওর মা ওকে 2 বছর আগে ছেড়ে দিয়েছিল। বিক্রম ঘাবড়ে চুলে হাত বোলালেন। মীনা এখন কোথায়? উকিল কাপুর জেদ ধরলেন। শপিং মলে। কিন্তু দেখুন, আমি এই সবকিছুর ব্যাপারে কিছু জানতাম না। ও আমাকে বলেছিল ও বিধবা আর নিজের মেয়েকে দুর্ঘটনায় হারিয়েছে। আর আপনার কখনো সন্দেহ হয়নি যখন ও বাচ্চার কথা বলতে গিয়ে কাঁদত? ওকে সৎ মনে হয়েছিল। উকিল রেড্ডি কাছে এলেন। আপনি কি জানেন যে একজন অক্ষম ব্যক্তিকে ত্যাগের ঘটনায় অংশ নেওয়া অপরাধ? আমি জানতাম না। আমি কসম খেয়ে বলছি, আমি জানতাম না। সেই ক্ষেত্রে রাজেশ পকেট থেকে প্রিয়ার একটা ছবি বের করলেন। আপনার কি কোনো আপত্তি থাকবে যদি আমার মেয়ে ওর মায়ের সাথে এখানে থাকতে চলে আসে? বিক্রম ছবিটা দেখলেন, আর ওর অভিব্যক্তি পুরোপুরি বদলে গেল। দেখুন, আমি পারব না। মানে আমার কাছে বাচ্চার যত্ন নেওয়ার কোনো ব্যবস্থা নেই। তার মানে আপনি আপনার বাড়িতে বাচ্চাদের মেনে নেন না? তা নয়, আসলে আমাদের জীবন এখানে খুব ব্যস্ত। আমাদের কাজের জন্য অনেক ভ্রমণ করতে হয়। এটা বাচ্চার জন্য ভালো হবে না। রাজেশ সবকিছু বুঝতে পারলেন। বিক্রম বাচ্চাদের মেনে নিত না, আর মীনা মেয়ের বদলে সম্পর্কটাকে বেছে নিয়েছিলেন। ও কোন শপিং মলে আছে? সেন্ট্রাল মলে। কিন্তু দেখুন, ও যখন আসবে আমি ওকে সব বলবো। এই পরিস্থিতি মেটানোর দরকার আছে। আমরা ওকে মলেই খুঁজে নেব, উকিল কাপুর বললেন। ওরা সেন্ট্রাল মলের দিকে রওনা হলেন। উকিল রেড্ডি কিছু পরিচিতদের ফোন করে পার্কিংয়ে মিনার গাড়ির হদিস পেলেন। ও এখানেই আছে। ওরা গাড়ির পাশে অপেক্ষা করতে থাকলেন। 2 ঘন্টা পর মিনা অনেক শপিং ব্যাগ নিয়ে বেরিয়ে এলেন। যখন ও ওদের দেখল, ও হাতের ব্যাগ মাটিতে ফেলে দিল। রাজেশ? নমস্তে মিনা। ও বদলে গিয়েছিল। সোনালি রঙের চুল, দামি পোশাক আর গয়না ওকে পুরো নতুন এক মানুষের মতো দেখাচ্ছিল। তুমি এখানে কি করছ? আমি কৈফিয়াত নিতে এসেছি। কিসের কৈফিয়াত? আমাদের মেয়ের, প্রিয়ার। ওর কথা কি তোমার মনে আছে? মিনা উকিলদের দিকে তাকালো, তারপর আবার রাজেশের দিকে। আমি বুঝতে পারছি না। আমি ওকে খুঁজে পেয়েছি মিনা। আমি আমার মেয়েকে সীতার বাড়িতে জীবন্ত খুঁজে পেয়েছি। মিনা গাড়ির ওপর ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ল, যেন ওর পা আর শক্তি পাচ্ছিল না। এটা কি করে সম্ভব? তুমি খুব ভালো করে জানো কিভাবে। তুমি আমার সাথে কেন এমন করলে? তুমি আমাদের মেয়ের সাথে কেন এমন করলে? রাজেশ, আমি সব বলতে পারি, তবে বলো। মিনা চারপাশে দেখল যে মানুষ ওদের ঝগড়া দেখার জন্য দাঁড়াচ্ছে। এখানে নয়, চলুন অন্য কোনো আড়ালে যাই। ওরা ফুড কোর্টের এক কোনায় গেল। বলো, রাজেশ বললেন। রাজেশ, তুমি বোঝো না, আলাদা হওয়ার পর আমার জন্য এটা কত কঠিন ছিল। কঠিন কিভাবে? আমি একা ছিলাম, টাকা ছাড়া প্রিয়ার যত্ন নিচ্ছিলাম। তুমি খুব কমই ওকে দেখতে আসতে। ওটা মিথ্যে। আমি ওকে প্রতি সপ্তাহে নিতে আসতাম আর নিয়মিত খোরপোশ দিতাম, কিন্তু ওটা যথেষ্ট ছিল না। আমি আমার জীবন আবার নতুন করে গড়তে চেয়েছিলাম। কাউকে খুঁজতে চেয়েছিলাম যে আমাকে ভালোবাসবে। আর সেই জন্য তুমি আমাদের মেয়েকে ছেড়ে দিলে। ওটা ছেড়ে দেওয়া ছিল না। ও গলা তুলল। আমি ওকে সীতার কাছে অস্থায়ীভাবে রেখেছিলাম।
অস্থায়ীভাবে 2 বছর হয়ে গেল। মিনা, আমি ওকে নিতেই যাচ্ছিলাম। কবে? যখন পরিস্থিতি ঠিক হয়ে যাবে। কোন পরিস্থিতি? মিনা নিচে তাকালো। বিক্রম বাচ্চাদের পছন্দ করে না। ও বলেছিল যদি আমার কোনো বাচ্চা না থাকে তবেই ও আমার সাথে থাকবে। তার মানে তুমি আমাদের মেয়ের বদলে ওকে বেছে নিলে? এটা সহজ সিদ্ধান্ত ছিল না। নিশ্চয়ই ছিল। রাজেশ টেবিলে একটা ঘুষি মারলেন। তুমি নিজের মেয়ের বদলে টাকা আর আরামায়েশ বেছে নিলে। তুমি বুঝছো না, আমি নিরুপায় ছিলাম। আমি কাজ পাচ্ছিলাম না। আমাকে প্রায় বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছিল। বিক্রম আমাকে নতুন জীবনের সুযোগ দিয়েছিল, আর প্রিয়ার মৃত্যুর নাটক করা ওই নতুন জীবনেরই অংশ ছিল। এটাই একমাত্র পথ ছিল যা আমি খুঁজে পেয়েছিলাম। আমি যদি শুধু ওর সাথে গায়েব হয়ে যেতাম তবে তুমি আমার পেছনে পড়তে। আমার নিশ্চিত কিছু দরকার ছিল। রাজেশের এটা শুনে বমি পাচ্ছিল। তুমি কি জানো তুমি আমার সাথে কি করেছো? আমি 2 বছর আমার মেয়েকে হারানোর কথা ভেবে কাটিয়েছি। আমাকে ক্ষমা করে দাও রাজেশ, কিন্তু সেই সময় এটাই সবথেকে ভালো সমাধান মনে হয়েছিল। কার জন্য ভালো সমাধান? তোমার জন্য। আর প্রিয়া, তুমি কি কখনো ওর কথা ভেবেছিলে? হ্যাঁ, সেই জন্যই তো ওকে সীতার কাছে রেখেছিলাম। আমি জানতাম ওর ভালো যত্ন নেওয়া হবে। ভালো যত্ন? রাজেশ উঠে দাঁড়ালেন। ও প্রতিদিন আমার জন্য কাঁদত। ও জিজ্ঞেস করত ওর বাবা কেন ওকে নিতে আসে না। তুমি আমাদের মেয়ের শৈশব তছনছ করে দিয়েছ। মিনা কাঁদতে শুরু করল। আমি সবকিছু ঠিক করে দিতাম রাজেশ, আমি কসম খাচ্ছি। কিভাবে? আমি বলতাম যে ওকে জীবিত পাওয়া গেছে, ও দুর্ঘটনায় স্মৃতি হারিয়ে ফেলেছিল, এমন কিছু। আর তোমার মনে হয়েছিল এটা কাজ করবে? আমি জানি না। আমি বিভ্রান্ত ছিলাম। প্রতিটা দিন যাওয়ার সাথে সাথে পেছনে ফেরা আরও কঠিন হয়ে যাচ্ছিল। উকিল কাপুর কথা শুরু করলেন। মিনা, আপনি জানেন যে আপনি অনেকগুলো অপরাধ করেছেন। নথিপত্র জালিয়াতি, শিশুকে পরিত্যাগ করা, জালিয়াতি। আমি চাইনি এমনটা হোক, কিন্তু হয়ে গেছে। উকিল রেড্ডি বললেন। আর এখন আপনাকে এর জবাব দিতে হবে। আপনারা আমার কাছে কি চান? রাজেশ গভীর নিঃশ্বাস নিলেন। আমি চাই তুমি আমার সাথে নিজের মেয়ের সাথে দেখা করতে চলো। আমি চাই তুমি ওর চোখের দিকে তাকাও আর ওর কাছে ক্ষমা চাও। আর তারপর আমি চাই তুমি অভিভাবকত্ব থেকে চিরস্থায়ীভাবে ইস্তফা দাও। কিভাবে? তুমি ওর মা হওয়ার যোগ্য নও। তুমি সব মাতৃত্বকালীন অধিকার ত্যাগ করার একটা নথিতে সই করবে। রাজেশ, ও আমারও মেয়ে। ও তোমার মেয়ে ছিল। তুমি ওকে তখনই ত্যাগ করেছ যখন ওকে ছেড়ে দিয়েছিলে। আমি এটা করতে পারবো না। হ্যাঁ, তুমি পারবে, আর তুমি করবেই। কারণ তুমি যদি এটা না করো তবে আমি তোমার সব অপরাধের জন্য মামলা করব। তুমি বছরের পর বছর জেলে কাটাবে। মিনা উকিলদের দিকে তাকালো। মিনা, উকিল রেড্ডি বললেন। রাজেশ দয়া করছে। ওর কাছে যে তথ্য আছে তাতে আপনি নিশ্চিতভাবে দোষী সাব্যস্ত হবেন। কিন্তু যদি আপনি এই নথিতে সই করেন তবে অন্তত আপনি আইনি জটিলতা থেকে বেঁচে যাবেন। ফৌজদারি মামলা থেকে? হ্যাঁ, উকিল কাপুর বললেন। কিন্তু আপনাকে তদন্ত আর উকিলদের সব খরচ মেটাতে হবে। কত? এখন পর্যন্ত প্রায় 50 লাখ টাকা। মিনা ফ্যাকাশে হয়ে গেল। আমার কাছে এত টাকা নেই, বিক্রমের কাছে আছে। রাজেশ বললেন। এই পুরো পরিস্থিতি থেকে ওই লাভবান হয়েছে। ওরা বিক্রমের বাড়িতে ফিরে এলো। বিক্রম সব বিবরণ শুনে ঘাবড়ে গেলেন। মিনা, তুমি আমাকে এভাবে কেন ধোঁকা দিলে? বিক্রম, আমাকে ক্ষমা করো, আমি নিরুপায় ছিলাম। আর এখন আমাকেও এই জালিয়াতির জন্য অভিযুক্ত করা হতে পারে। কেবল তখনই যদি আপনি সহযোগিতা না করেন। উকিল রেড্ডি বললেন। যদি আপনি ক্ষতিপূরণ দিয়ে দেন আর এই পরিস্থিতি মেটাতে সাহায্য করেন তবে আপনার কোনো সমস্যা হবে না। কত? 50 লাখ। বিক্রম মনে মনে হিসাব করলেন। ঠিক আছে, কিন্তু এরপর মিনা, তুমি আমার বাড়ি থেকে চলে যাচ্ছ। তুমি আমাকে ঠকিয়েছ। আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। রাজেশের প্রায় মিনার জন্য মায়া হল। ও সব কিছু হারাচ্ছিল, মেয়ে, সম্পর্ক, আরামের জীবন। কিন্তু ওর সঙ্গে সঙ্গে সীতার বাড়িতে কাঁদতে থাকা প্রিয়ার কথা মনে পড়ে গেল। মিনা, তুমি কি আমাদের সাথে আসবে, নাকি তুমি চাও আমি প্রিয়াকে একাই নিতে যাই? আমি তোমাদের সাথেই আসব। বাড়ি ফেরার যাত্রাটা খুব চাপের ছিল। মিনা পুরো ফ্লাইটে কাঁদতে থাকল। রাজেশের মনে কোনো দয়া হল না। যখন ওরা বাড়ি পৌঁছাল তখন প্রায় রাত হয়ে গিয়েছিল। প্রিয়া বসার ঘরে অর্জুনের সাথে খেলছিল। যখন ও ওদের ভেতরে আসতে দেখল, ও দৌড়ে এসে ওর গলা জড়িয়ে ধরল। তারপরও মিনাকে দেখল আর বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। মা, নমস্তে সোনা। মিনা প্রিয়ার সামনে হাঁটু গেড়ে বসল। কেমন আছো? আমি ঠিক আছি। তুমি আমাকে কাকি সীতার বাড়িতে কেন রেখে গিয়েছিলে? মিনা রাজেশের দিকে তাকালো, তারপর আবার নিজের মেয়ের দিকে। মা খুব খারাপ কাজ করেছেন। প্রিয়া আর এখানে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছেন। তুমি কি এখন আমাকে আর ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি সোনা। আমি সবসময় তোমাকে ভালোবাসব। কিন্তু বাবা আমার থেকে তোমার অনেক ভালো যত্ন নেন। প্রিয়া দুজনের দিকে বিভ্রান্ত হয়ে দেখতে লাগল।
কিন্তু এখন আমরা সবাই একসাথে থাকতে পারি। রাজেশ মিনার পাশে হাঁটু গেড়ে বসলেন। প্রিয়া, মা এখন দূরে থাকবেন, কিন্তু তুমি আমার সাথে, অর্জুনের সাথে আর দিদিমা শান্তির সাথে এখানে থাকবে, চিরদিনের জন্য। চিরদিনের জন্য? প্রিয়া মিনার দিকে তাকালো। তুমি কি আমার সাথে দেখা করতে আসবে? মিনা রাজেশের দিকে তাকাল। উনি মাথা নেড়ে না বললেন। হয়তো যখন তুমি বড় হবে তখন আমরা আবার দেখা করতে পারব। ঠিক আছে। প্রিয়া একটা অদ্ভুত পরিপক্কতার সাথে পরিস্থিতি মেনে নিল। মিনা ওকে কয়েক মিনিটের জন্য জড়িয়ে ধরে কাঁদল। আমাকে ক্ষমা করে দাও সোনা, সব কিছুর জন্য আমাকে ক্ষমা করে দাও। রাতের খাবারের পর যখন প্রিয়া অর্জুনের সাথে খেলছিল, রাজেশ আর মিনা সব নথিপত্রে সই করলেন। ও আনুষ্ঠানিকভাবে সব মাতৃত্বকালীন অধিকার ত্যাগ করে দিল। রাজেশ, ও যামার আগে বলল, ওর ভালো করে খেয়াল রেখো। আমি সবসময়ই ওর খেয়াল রেখেছি। সমস্যা হলো যে তুমি কখনো সেটা দেখলে না। আমি জানি আমি সব ভুল করেছি। যদি আমি সময়টা পেছনে নিয়ে যেতে পারতাম। তুমি পারবে না, আর এখন অনেক দেরি হয়ে গেছে। মিনা বাড়ি থেকে এবং রাজেশ ও প্রিয়ার জীবন থেকে চিরদিনের জন্য চলে গেলেন। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, রাজেশ ছাদে বসে গত 2 সপ্তাহের ঘটনার কথা ভাবছিলেন। ওর জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। অর্জুন কাছে, ডন রাজেশ, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই অর্জুন। আপনি মিনাকে কিভাবে ক্ষমা করতে পারলেন? কে বলল আমি ওকে ক্ষমা করেছি? কিন্তু আপনি প্রিয়ার সামনে ওর ওপর রাগ করেননি। রাজেশ হাসলেন। ছেলেটি খুব তীক্ষ্ণ নজর রাখছিল। অর্জুন, কিছু জিনিস একটা বাবা ওর বাচ্চাদের জন্য করেন। প্রিয়ার মায়ের প্রতি ঘৃণা দেখানো ওর জন্য ভালো হতো না। আমি বুঝতে পেরেছি। আপনি খুব ভালো বাবা। আমি প্রতিদিন ভালো বাবা হওয়া শিখছি। আর আমি কি আপনাকে ডন রাজেশ বলে ডাকা চালিয়ে যেতে পারি? তুমি আমাকে শুধু বাবা বলে ডাকো না কেন? অর্জুন জোরে হাসল। বাবা রাজেশ, শুধু বাবা। তুমি এখন আমার ছেলে অর্জুন। আর আমি প্রিয়ার ভাই। হ্যাঁ, তোমরা ভাই বোন। অর্জুন ওকে জড়িয়ে ধরল। আমাদের পরিবারকে বাঁচানোর জন্য ধন্যবাদ। তোমরাই আমার পরিবারকে বাঁচিয়েছ। পরের কয়েক মাসে নতুন পরিবার পুরোপুরি মানিয়ে নিল। প্রিয়া থেরাপি শুরু করল আর ধীরে ধীরে ওর মানসিক ট্রমা থেকে বেরিয়ে আসতে থাকল। অর্জুনকে একটি ভালো স্কুলে ভর্তি করা হলো, আর ও রানীর মতো আরও প্রাণীদের সাহায্য করার জন্য পশু চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতে লাগল। দিদিমা শান্তি সেই দিদিমা হয়ে উঠলেন যা প্রিয়া কখনো পায়নি। উনি ওকে রান্না শেখাতেন, গল্প শোনাতেন আর জীবনের উপদেশ দিতেন। রাজেশ 2 বছরে প্রথমবার মন খুলে হাসলেন। ওর ব্যবসা ভালো চলছিল আর ওর কাজের শক্তি ফিরে এসেছিল, কারণ উনি জানতেন বাড়ি ফিরলে উনি ভালোবাসা আর যত্ন পাবেন। রানী আনুষ্ঠানিকভাবে পরিবারের কুত্তি হয়ে গেল, আর অন্যদের হারিয়ে যাওয়া আত্মীয়দের খুঁজতে সাহায্য করতে থাকল, সবসময় অর্জুনের সাথে। 1 বছর পর রাজেশ প্রিয়ার নতুন জন্মের আনন্দ উদযাপনের জন্য একটি পার্টির আয়োজন করলেন। উনি সব বন্ধু, প্রতিবেশী আর সেই সব লোকেদের আমন্ত্রণ জানালেন যারা ওকে সাহায্য করেছিলেন। নার্স লক্ষ্মী উপস্থিত ছিলেন, আর উনি প্রিয়ার কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইলেন। ডাক্তার শর্মাও এসেছিলেন, যিনি মেডিকেল নথিপত্র জালিয়াতির বিরুদ্ধে লড়াইয়ে একজন সহযোগী হয়ে উঠেছিলেন। সীতা, যে মহিলা প্রিয়ার দেখাশোনা করেছিলেন, তাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি বাচ্চাটির এক ধরনের কাকিমা হয়ে উঠেছিলেন, নিয়মিত ওর সাথে দেখা করতে আসতেন। বাবা, প্রিয়া পার্টির মাঝখানে বলল, আমি কি একটা বক্তৃতা দিতে পারি? নিশ্চয়ই শোনা। প্রিয়া একটা চেয়ারের উপর উঠে সবার মনোযোগ কাড়ল। আমি সেই সব লোকেদের ধন্যবাদ দিতে চাই যারা আমাকে সাহায্য করেছেন, বিশেষ করে অর্জুন আর রানীকে, যারা আমাকে খুঁজে পেয়েছে, আর বাবাকে, যিনি কখনো আমার উপর থেকে আশা হারাননি, আর দিদিমা শান্তিকে, যিনি আমাকে প্রতিদিন গুরুত্বপূর্ণ জিনিস শেখান। সবাই হাততালি দিল। আর আমি বলতে চাই যে আমি একটা গুরুত্বপূর্ণ কথা শিখেছি। পরিবার শুধু তারাই নয় যাদের রক্ত এক, পরিবার তারাই যারা আমাদের সত্যি ভালোবাসে। রাজেশের চোখ আবার জলে ভরে গেল। ওর মেয়ে সব কিছু সত্ত্বেও এক বুদ্ধিমতী আর শক্তিশালী বাচ্চা হয়ে উঠেছিল। রাতে যখন অতিথিরা চলে গেলেন, পরিবার বসার ঘরে জমা হল। অর্জুন, রাজেশ বললেন, তোমার কি মনে আছে যখন তুমি আমাকে শ্মশানে খুঁজেছিলে? তোমার কিসে বিশ্বাস হয়েছিল যে প্রিয়া বেঁচে আছে? রানী বাবা ও কখনো ভুল করে না, কিন্তু আমার মনেও কিছু একটা ছিল যা বলছিল যে প্রিয়ার সাহায্য দরকার। আর দিদিমা শান্তি, আপনার কি অদ্ভুত লাগেনি যখন অর্জুন বাড়ি এসে বলছিল যে ও একটা বড় বাড়িতে এক ব্যবসায়ীর সাথে থাকতে চলেছে? আমার মনে হয়েছিল আমি স্বপ্ন দেখছি। উনি হাসলেন। কিন্তু যখন আপনার সাথে দেখা হলো, আমি দেখলাম আপনি একজন ভালো মনের মানুষ ছিলেন।
আর আমরা সব সময় জানতাম অর্জুনের মধ্যে লোকেদের সাহায্য করার একটা বিশেষ প্রতিভা আছে। কোন প্রতিভা দিদিমা? প্রিয়া জিজ্ঞেস করল। হৃদয়ের প্রতিভা আমার সোনা। কিছু মানুষ এত বড় মন নিয়ে জন্মায় যে তারা সাহায্য না করে দুঃখ দেখতে পারে না। আমিও এই প্রতিভা চাই, প্রিয়া বলল। তোমার কাছে আগে থেকেই আছে সোনা, রাজেশ বললেন। তুমি মাকে সবকিছু সত্ত্বেও ক্ষমা করে দিয়েছ, এটা বড় মন থাকারই লক্ষণ। আর আমি কি অর্জুন আর রানীর সাহায্য করতে পারি লোকেদের খুঁজতে? যখন তুমি একটু বড় হবে তখন হ্যাঁ। কত ভালো হবে, আমরা নায়কদের পরিবার হব। সবাই প্রিয়ার সরলতায় হেসে উঠল। 2 বছর পর অর্জুন 15 বছরের হয়ে গেল, আর ও উপহার হিসেবে একটি মোটরসাইকেল পেল, যাতে ও নিখোঁজ ব্যক্তিদের খোঁজে সাহায্য করতে পারে। প্রিয়া এখন 10 বছরের। ও ছোটখাটো তদন্তে আগে থেকেই সাথে থাকত। রাজেশ সেই পরিবারদের সাহায্য করার জন্য একটি ফাউন্ডেশন স্থাপন করলেন, যারা ওর মতো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। প্রিয়া ফাউন্ডেশন আগে থেকেই ডজনখানেক পরিবারকে আবার মিলিয়ে দিয়েছিল। রানী ওই এলাকায় বিখ্যাত হয়ে গেল আর নিজের কাজের জন্য অনেক সম্মান পেল। অর্জুন পুলিশের নিখোঁজ ব্যক্তিদের মামলায় এক ধরনের শিশু পরামর্শদাতা হয়ে গেল। দিদিমা শান্তি 73 বছর বয়সে আগের থেকে অনেক বেশি সক্রিয় ছিলেন, ফাউন্ডেশনের কাজে সমন্বয় করছিলেন আর ওখানে আসা সব বাচ্চাদের দেখাশোনা করছিলেন। একদিন সকালে রাজেশ একটি ফোন পেলেন, যা ওর জীবন আবার বদলে দিল। নমস্তে স্যার রাজেশ, আমি ইন্সপেক্টর ফুতু বলছি। আমার কাছে একটি মামলা আছে যা আমার মনে হয় আপনার কাজে লাগতে পারে। বলুন। একটি 12 বছরের ছেলে জেদ ধরে আছে যে ওর 15 বছরের বোন বেঁচে আছে, যদিও 1 বছর আগে ওকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল। ওর গল্পটা অর্জুনের গল্পের সাথে খুব মিল আছে। রাজেশ হাসলেন। ছেলেটির নাম কি? রোহান শর্মা। ওকে এখানে বাড়ি নিয়ে আসুন, আমরা ওর সাথে কথা বলবো। আপনি কি নিশ্চিত? একেবারে। আমাদের পরিবারে সবসময় আরও একটি বাচ্চার জন্য জায়গা থাকে। যখন রোহান রাজেশের বাড়িতে এলো, অর্জুন তৎক্ষণাৎ ছেলেটির গল্পের সাথে নিজের মিল খুঁজে পেল। রোহান, তোমার বোনের নাম কি? পূজা। ও স্কুল থেকে ফেরার পথে গায়েব হয়ে গিয়েছিল। আর তোমার বিশ্বাসও বেঁচে আছে? হ্যাঁ, আমি গত সপ্তাহে ওকে বাজারে দেখেছিলাম, কিন্তু যখন আমি কাছে যাওয়ার চেষ্টা করলাম একজন লোক ওকে নিয়ে চলে গেল। প্রিয়া রোহনের কাছে এলো। চিন্তা করো না, অর্জুন আর রানী তোমার বোনকে খুঁজে বের করবে। ওরা পৃথিবীর সব থেকে ভালো। রাজেশ নিজের নতুন পরিবারের দিকে তাকালেন, আর ওর হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল। অর্জুন একজন দায়িত্বশীল আর দৃঢ় যুবক হয়ে উঠেছিল। প্রিয়া শক্তিশালী আর উদার হয়ে বড় হচ্ছিল। দিদিমা শান্তি সেই দিদিমা ছিলেন যার অধিকার সব বাচ্চার আছে। আর রানী নিজের অবিশ্বাস্য ঘ্রাণ শক্তি আর সোনার মন দিয়ে পরিবারগুলোকে বাঁচাতে থাকল। রোহান, রাজেশ বললেন, কেমন হয় যদি তুমি তোমার বোনকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমাদের সাথে এখানে থাকো? সত্যি স্যার, খুব সত্যি। এই বাড়ি সবসময় সেই সব মানুষের জন্য খোলা যারা নিরুপায়। আর যদি আমরা আমার বোনকে না পাই? আমরা ওকে খুঁজে বের করবই, অর্জুন বিশ্বাসের সাথে বলল। আর যদিও দেরি হয়, তুমি এখানে একটি পরিবার পাবে। কিন্তু আমি নতুন পরিবার চাই না, আমি আমার বোনকে চাই। আর তুমি তোমার বোনকে পাবেই, প্রিয়া বলল, কিন্তু তুমি আমাদের পরিবারকেও পাবে। একজন মানুষের অনেকগুলো পরিবার থাকতে পারে। রোহন প্রথমবার হাসল যখন থেকে ও ওখানে এসেছে। সেই রাতে খাবারের সময় রাজেশ একটি টোস্ট করলেন। আমাদের পরিবারের জন্য যা বড় হতে চলেছে, আর সেই সব পরিবারদের জন্য যাদের আমরা আবার মিলিয়ে দেব। পরিবারের জন্য। সবাই একসাথে চিৎকার করে উঠল। রানী অনুমোদনের স্বরে ঘেউ ঘেউ করে উঠল, যেন পুরোপুরি বুঝতে পেরেছে কি হচ্ছে। 3 সপ্তাহ পর রানী পূজাকে শহরের বাইরের এক পরিত্যক্ত বাড়িতে খুঁজে পেল। ওকে একটি দম্পতি আটকে রেখেছিল, যারা ওকে খাবারের বদলে গৃহকর্মী হিসেবে কাজ করাত। রোহন আর পূজার পুনর্মিলন খুব আবেগপ্রবণ ছিল। ভাইবোন কয়েক ঘণ্টা ধরে একসাথে কাঁদল, আর পুরো পরিবার ওদের শান্ত করছিল। রাজেশ, পূজা শান্ত হওয়ার পর বলল, রোহন আমাকে বলল যে আপনারা ওর খুব যত্ন নিয়েছেন। ঠিক তাই, আর আমরা আপনাদের দুজনেরই যত্ন নেওয়া চালিয়ে যাব, যদি আপনারা চান। সেটা কিভাবে? তোমাদের কি থাকার জায়গা আছে? আমরা আমাদের কাকিমার সাথে থাকতাম, কিন্তু উনি খুব মদ খেতেন আর আমাদের মারতেন। সেই জন্য আমি বাড়ি থেকে পালিয়েছিলাম, আর রোহন আমার পেছনে এসেছিল, কিন্তু আমরা হারিয়ে গিয়েছিলাম। রাজেশ দিদিমা শান্তির দিকে তাকালেন। উনি মাথা নাড়লেন। কেমন হয় যদি তোমরা অন্তত ততক্ষণ আমাদের সাথে থাকো যতক্ষণ না সবকিছু গুছিয়ে উঠছে। কিন্তু আমরা অনেকজন হয়ে যাচ্ছি, আমরা কোনো সমস্যা করতে চাই না। পরিবারে যত বেশি লোক হবে ততই ভালো হবে। প্রিয়া বলল, তুমি ঠিক বলেছ। অর্জুন বলল, আমি এখানে একা এসেছিলাম, আর এখন আমার কাছে বাবা, বোন, দিদিমা আর এমনকি একটা কুকুরও আছে। পূজা আর রোহন থাকতে রাজি হল। পরের কয়েক মাসে রাজেশের বাড়ি আনুষ্ঠানিকভাবে ঝুঁকিতে থাকা বাচ্চাদের জন্য একটি অস্থায়ী আশ্রয়স্থল হয়ে গেল। উনি বিষয়টিকে আইনি রূপ দিলেন আর বাড়ির একটা অংশকে আশ্রমে বদলে দিলেন। দিদিমা শান্তি এখন বাড়ির দিদিমার আনুষ্ঠানিক খেতাবের সাথে সব বাচ্চার রুটিন সামলাতেন।
অর্জুন আর প্রিয়া ছোট বাচ্চাদের স্কুলের কাজে সাহায্য করত। রানী মানুষ খুঁজে বের করা চালিয়ে গেল। রাজেশ কখনো কল্পনা করেননি যে ওর জীবন এই মোড় নেবে। একজন সফল কিন্তু একাকী ব্যবসায়ী থেকে উনি একটি বড় আর সুখী পরিবারের বাবা হয়ে গিয়েছিলেন। একদিন বিকেলে যখন উনি সব বাচ্চাদের উঠানে খেলতে দেখছিলেন, উনি এক অপ্রত্যাশিত সাক্ষাৎ পেলেন। স্যার রাজেশ, একটি চেনা গলা ওকে ডাকল। উনি ঘুরে দেখলেন দরজায় প্রায় ২০ বছরের এক তরুণী দাঁড়িয়ে। হ্যাঁ, আমার নাম নিশা দেবী। আমি জানতে পেরেছি যে আপনি নিখোঁজ মানুষদের খুঁজে পেতে সাহায্য করেন। রাজেশ ওকে ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানালেন। ওর নামে এমন কিছু ছিল যা ওর চেনা লাগছিল। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি আমার ছোট ভাইকে খুঁজছি। ওর নাম অর্জুন, সবাই ওকে অর্জুন বলে ডাকে। রাজেশের হৃৎস্পন্দন বেড়ে গেল। অর্জুন? হ্যাঁ, আমরা ৩ বছর আগে হারিয়ে গিয়েছিলাম যখন আমি বাড়ি থেকে পালিয়েছিলাম। ও তখন ৯ বছরের ছিল। নিশা? অর্জুন বসার ঘরের দরজায় কথা শুনে চলে এলো। নিশা! ভাই বোন একে অপরের দিকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। অর্জুন, আমার ভাই, আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি। নিশা, আমি জানতাম তুমি বেঁচে আছো, আমি জানতাম। রাজেশ আবেগপ্রবণ হয়ে দৃশ্যটি দেখলেন। চক্র পূর্ণ হচ্ছিল। তুমি এত সময় কোথায় ছিলে? অর্জুন বোনকে জিজ্ঞেস করল। আমি এই শহরের ভেতরেই একটা কাজ পেয়েছিলাম। আমি ২ বছর ওখানে ছিলাম। মুম্বাইয়ে ফিরে এসে তোমাকে খোঁজার জন্য টাকা জমাচ্ছিলাম। আর তুমি বাড়ি থেকে কেন পালিয়েছিলে? আমাদের মায়ের বয়ফ্রেন্ড, ও আমাকে মারত। আমি নিজেকে বাঁচাতে পালিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে কখনো ছেড়ে যেতে চাইনি। ঠিক আছে নিশা, আমরা এখন একসাথে আছি। নিশা চারপাশে দেখল আর সব বাচ্চাদের দেখল। অর্জুন, এটা কোন জায়গা? এটা আমাদের বাড়ি। বাবা রাজেশ আমাদের দেখাশোনা করেন। বাবা রাজেশ? অর্জুন রাজেশের দিকে ভালোবাসার সাথে তাকাল। উনি আমাকে দত্তক নিয়েছিলেন যখন আমি... অর্জুন একা ছিল, ওরা আমাকে একটি পরিবার দিল, আর এখন নিশাকে চিন্তিত দেখাচ্ছিল। ওরা কি আমাকেও থাকতে দেবেন? রাজেশ বললেন, নিশা, যে ব্যক্তি অর্জুনকে এত ভালো আর উদার হওয়ার শিক্ষা দিয়েছে, তার জন্য আমাদের পরিবারে সবসময় জায়গা থাকবে। সেটা কিভাবে? অর্জুন আমাকে বলেছে যে তুমিই ওকে অন্যদের সাহায্য করতে শিখিয়েছিলে। তুমিই বলেছিলে যে কারো কাছে কোনো প্রতিভা থাকলে সেটা ভালোর কাজে ব্যবহার করা উচিত। নিশা চোখের জলের মাঝেই হাসল। ওরও সব মনে আছে? তোমার শেখানো সবকিছু আমার মনে আছে নিশা, আর আমি সেটা প্রতিদিন ব্যবহার করি। প্রিয়া কাছে এসে বলল, তুমিও আমার বোন হবে যদি তুমি আমাকে মেনে নাও। অবশ্যই, আমরা তোমাকে মেনে নিচ্ছি। সব বাচ্চারা একসাথে চিৎকার করে উঠল। দিদিমা শান্তি কাছে এলেন আর নিশাকে জড়িয়ে ধরলেন। পরিবারে তোমাকে স্বাগত মা। সেই রাতে ডিনারের সময় রাজেশ সেই বড় টেবিলটার দিকে তাকালেন, যা উনি পুরো পরিবারকে জায়গা দেওয়ার জন্য বানিয়েছিলেন। এখন ওরা ১২ জন ছিল। উনি নিজে, প্রিয়া, অর্জুন, নিশা, দিদিমা শান্তি, পূজা, রোহন আর গত কয়েক মাসে আসা আরও ৫ জন বাচ্চা। বাচ্চারা, উনি বললেন, আমি একটা ঘোষণা করতে চাই। সবাই খাওয়া থামিয়ে অন্দিকে তাকালো। আমি ঘরের সব বাচ্চাকে আনুষ্ঠানিকভাবে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তোমরা আইনত আমার সন্তান হবে। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা চলল। তারপর টেবিলটা আনন্দের চিৎকার আর হাততালিতে ফেটে পড়ল। সত্যি বাবা? অর্জুন জিজ্ঞেস করল। খুব সত্যি। আমি আগেই উকিলের সাথে কথা বলে নিয়েছি। এটা শুধু কাগজপত্রের ব্যাপার। আর আমরা কি আমাদের নাম পছন্দ করতে পারি? ছোট বাচ্চাদের একজন জিজ্ঞেস করল। সেটা কিভাবে? আমি কি আমার নাম প্রিয়া কুমার রাখতে পারি? রাজেশ প্রিয়ার দিকে তাকালেন, যে উৎসাহে মাথা নাড়ল। অবশ্যই, তোমরা সবাই কুমার হবে। অর্জুন কুমার, অর্জুন চিৎকার করল। নিশা কুমার, পূজা কুমার, রোহন কুমার, সবাই উৎসাহে নিজেদের নতুন নাম ধরে চিৎকার করছিল। আর রানী? প্রিয়া জিজ্ঞেস করল। ও রানী কুমার হবে। রাজেশ হাসলেন। রানীও পরিবারের অংশ। রানী ঘেউ ঘেউ করে উঠল, যেন ও এই সিদ্ধান্তে সায় দিচ্ছে। ২ বছর পর প্রিয়া ফাউন্ডেশন খুব দ্রুত বেড়ে গেল। রাজেশ মূল কোম্পানি ছেড়ে দিয়েছিলেন আর পুরোপুরি সামাজিক কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন। মূল বাড়িটি বড় করা হয়েছিল এবং এখন সেখানে ২০ জন বাচ্চা থাকতে পারত। অর্জুন এখন ১৭ বছরের। ও আনুষ্ঠানিকভাবে একজন স্নিফার ডগ ট্রেনার। প্রিয়া ১২ বছরের। ও নিখোঁজ বাচ্চাদের সহজ মামলাগুলো সামলাত। নিশা ২২ বছরের। ও মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিল, যাতে ট্রমার মধ্যে দিয়ে যাওয়া পরিবারদের সাহায্য করতে পারে। পূজা প্রবেশিকা পরীক্ষায় পাস করেছিল, যাতে পরিত্যক্ত শিশুদের অধিকার নিয়ে লড়তে পারে। রোহন একটি বড় সংবাদপত্রের রিপোর্টার ছিল আর সামাজিক বিষয় লিখত। দিদিমা শান্তি ৭৫ বছর বয়সে এলাকায় একজন সম্মানিত ব্যক্তি হয়ে উঠেছিলেন এবং ওনার সামাজিক কাজের জন্য অনেক সম্মান পেয়েছিলেন। রানী এখন ৮ বছরের বৃদ্ধা, কিন্তু এখনও সক্রিয় ছিল এবং সে ৩টি কুকুরছানাকে প্রশিক্ষণ দিয়েছিল যারা ফাউন্ডেশনে কাজ করত।
একদিন সকালে রাজেশ একটি ফোনে চমকে গেলেন। নমস্তে স্যার রাজেশ, আমি গোপাল বলছি, আপনার কি আমাকে মনে আছে? রাজেশ কয়েক সেকেন্ড ভাবলেন। শেঠজি গোপাল, যে পাড়ায় আমি আগে থাকতাম সেই বেকারির শেঠজি গোপাল? একেবারে স্যার, আমি কাল টিভিতে আপনার ব্যাপারে একটি রিপোর্ট দেখলাম, খুব গর্ব হচ্ছে। ধন্যবাদ শেঠজি গোপাল। স্যার, আমি ফোন করেছি কারণ আমার একটি ছোট নাতি 2 সপ্তাহ আগে হারিয়ে গেছে। পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। আপনার কি মনে হয়? আপনি আমাকে ঠিকানা পাঠান, আমরা আজই যাব। রাজেশ অর্জুন আর প্রিয়াকে ডাকলেন। বাচ্চারা, আমাদের কাছে একটি নতুন কেস আছে। কোথায় বাবা? প্রিয়া জিজ্ঞেস করল। আমার পুরনো পাড়ায়, বেকারির শেঠজি গোপাল। সেই শেঠজি গোপাল যিনি আপনাকে সবসময় নমস্কার করতেন যখন আপনি শ্মশানে যেতেন? অর্জুন জিজ্ঞেস করল। হ্যাঁ, তিনি। তবে চলুন যাওয়া যাক, প্রিয়া বলল। উনি সবসময় আমাদের পরিবারের প্রতি দয়ালু ছিলেন। ওরা আশাকে সাথে নিল, যে রানীর মেয়েদের মধ্যে সবথেকে অভিজ্ঞ কুকুর ছিল, আর পাড়ার দিকে রওনা হল। শেঠজি গোপাল ওদের কাঁদতে কাঁদতে অভ্যর্থনা জানালেন। স্যার রাজেশ, আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ছোট রবি চকে খেলার সময় হারিয়ে গিয়েছিল। ওর বয়স মাত্র 6 বছর। ওকে শেষবার কোথায় দেখা গিয়েছিল? ওই কোণের চকে। আপনার কাছে কি ওর কোনো নাকাচা কাপড় আছে? আমার কাছে ওর কালকের টি শার্ট আছে। আশা টি শার্ট শুকল আর তৎক্ষণাৎ আগ্রহ দেখালো। ওর কিছু একটা মিলেছে, অর্জুন বলল। আশা, খোঁজ। কুকুরটি ওদের অনেকগুলো গলি দিয়ে নিয়ে গেল। 1 ঘন্টা পর ও একটি পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে গেল। এটা এখানেই আছে, অর্জুন বলল। তুমি নিশ্চিত? আশা তখনই থামে যখন ও নিশ্চিত হয়। ওরা দরজায় টোকা দিল। একজন মহিলা দরজা খুললেন। শুভ সন্ধ্যা ম্যাডাম, আমরা একটি নিখোঁজ বাচ্চাকে খুঁজছি। এখানে কোনো বাচ্চা নেই, কিন্তু ঠিক সেই সময় ভেতর থেকে একটি বাচ্চার আওয়াজ এলো। দিদিমা, আমি কি উঠানে খেলতে পারি? ছোট রবি, রাজেশ চিৎকার করলেন। ছোট রবি, তোমার দাদামশাই শেঠজি গোপাল আমাদের তোমাকে খুঁজতে পাঠিয়েছেন। দাদামশাই শেঠজি গোপাল? ছেলেটি দৌড়ে এলো। উনি কোথায়? উনি বাড়িতে তোমার জন্য অপেক্ষা করছেন চ্যাম্পিয়ন। প্রিয়া বাচ্চার সামনে নিচু হয়ে বলল। মহিলা ছোট রবিকে বাইরে বেরোতে বাধা দেবার চেষ্টা করলেন, কিন্তু অর্জুন ধীরে ওকে থামিয়ে দিল। ম্যাডাম, আপনি কি আমাকে বোঝাতে পারেন এই বাচ্চাটি এখানে কেন? ও রাস্তায় হারিয়ে গিয়েছিল। আমি শুধু 2 সপ্তাহ ধরে ওর খেয়াল রাখছিলাম, পরিবারকে না জানিয়ে। আমি জানতাম না কাকে খুঁজতে হবে। রাজেশ ছোট রবিকে কোলে তুলে নিলেন। তুমি ঠিক আছো চ্যাম্পিয়ন? হ্যাঁ, দিদিমা রেখা আমাকে খাবার দিয়েছিলেন আর টিভি দেখতে দিয়েছিলেন। তুমি বাড়ি ফিরে যাওনি কেন? উনি বলেছিলেন যে দাদামশাই শেঠজি গোপাল ভ্রমণে গেছেন, আর যখন ফিরবেন তখন আমাকে নিতে আসবেন। রাজেশ মহিলার দিকে তাকালেন, যিনি নজর নিচু করে নিয়েছিলেন। শ্রীমতী রেখা, পরিবার ওকে পাওয়ার জন্য হাহাকার করছে। আমার শুধু বাড়িতে একটি বাচ্চা থাকার অভাব বোধ হচ্ছিল। আমার নাতিরা দূরে থাকে, ওরা আমার সাথে কখনো দেখা করতে আসে না। রাজেশের মহিলার জন্য মায়া হলো। শ্রীমতী রেখা, আপনি কি আমাদের ফাউন্ডেশনে আসার কথা ভেবে দেখবেন? আমাদের কাছে অনেক বাচ্চা আছে যারা আপনার মতো একজন ভালোবাসার দিদিমাকে পছন্দ করবে। সত্যি, খুব সত্যি, কিন্তু সবার আগে আমাদের ছোট রবিকে দাদামশাই শেঠজি গোপালের কাছে ফিরিয়ে দিতে হবে। শেঠজি গোপাল আর ছোট রবির পুনর্মিলন খুব আবেগপূর্ণ ছিল। বৃদ্ধ মানুষটি নিজের নাতিকে জড়িয়ে ধরে স্বস্তিতে কাঁদলেন। স্যার রাজেশ, আমি কিভাবে? ধন্যবাদ বলার দরকার নেই শেঠজি গোপাল, আমরা সারা জীবনের প্রতিবেশী। আর শ্রীমতী রেখার কি হবে? আমরা অনু সাহায্য করব। ওন শুধু পাশে একটি পরিবারের অভাব ছিল। 1 সপ্তাহ পর শ্রীমতী রেখা ফাউন্ডেশনে ছোট বাচ্চাদের সাহায্য করছিলেন, আর নিজেকে আবার দরকারি মনে করছিলেন। ছোট রবি নিয়মিত ওর সাথে দেখা করতে আসত, ওকে দিদিমা রেখা বলে ডাকত। রাজেশ এইসব দেখছিলেন আর ভাবছিলেন কিভাবে জীবন ভালোর একটি শৃঙ্খল হয়ে গিয়েছিল। একটি হারিয়ে যাওয়া বাচ্চা একটি পরিবারের জন্ম দিয়েছিল। সেই পরিবার ডজন ডজন অন্য পরিবারে বদলে গিয়েছিল, আর এখন সেই পরিবারগুলো সারা দেশে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছিল। একদিন বিকেলে উনি বাড়ির ছাদে বাচ্চাদের খেলতে দেখছিলেন, যখন প্রিয়া কাছে এলো। বাবা, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? সব সময় শোনা। আপনার কি জীবনে কোনো ব্যাপারে অনুশোচনা আছে? রাজেশ কয়েক সেকেন্ড ভাবলেন। না প্রিয়া, খারাপ মুহূর্তগুলোর জন্যেও না, কারণ ওগুলোর মাধ্যমেই আমি ভালো মুহূর্তের গুরুত্ব বুঝতে শিখেছি। আর সেই সময়ের জন্যেও না, যখন আপনি দুঃখী ছিলেন এই ভেবে যে আমি চলে গেছি, সেটার জন্যেও না, কারণ সেই সময়টাই আমাকে বুঝতে সাহায্য করেছে যে তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর আপনার কি মনে হয় মায়ের আমাকে ছেড়ে যাওয়ার জন্য অনুশোচনা ছিল? আমার মনে হয় হ্যাঁ। ওন শেষ কয়েক মাসে আমি দেখেছি যে উনি বুঝতে পেরেছিলেন কত বড় ভুল উনি করেছিলেন। বাবা, মাঝে মাঝে আমি ওর কথা ভাবি আর আমার রাগ হয় না। কেন? কারণ উনি যদি এমন না করতেন তবে হয়তো আমরা কখনো অর্জনকে পেতাম না, আর অর্জন ছাড়া আমরা বাকি সব বাচ্চাদের পেতাম না, আর দিদিমা শান্তির কাছে এত বড় পরিবার থাকত না, আর রানীও বিখ্যাত হতো না।
রাজেশ নিজের মেয়ের বুদ্ধিমত্তায় হাসলেন। তবে তোমার মনে হয় সবকিছু একটা কারণে হয়েছে? আমার মনে হয় হ্যাঁ। দিদিমা শান্তি সবসময় বলেন যে যখন আমাদের বিশ্বাস থাকে তখন ভগবান খারাপ জিনিসকেও খাড়ো করে দেন। আর তোমার বিশ্বাস আছে? হ্যাঁ, আমাদের পরিবারে বিশ্বাস, আমাদের কাজে বিশ্বাস, এই বিশ্বাস যে আমরা এখনও অনেক মানুষের সাহায্য করব। রাজেশ প্রিয়াকে জড়িয়ে ধরলেন। আমারও তোমার ওপর বিশ্বাস আছে, আমাদের পরিবারের ওপর, আমাদের ভবিষ্যতের ওপর। বাবা, ধন্যবাদ। কেন? কখনো আমার ওপর থেকে আশা না ছাড়ার জন্য। তোমাকে ধন্যবাদ সোনা, আমাকে একজন ভালো মানুষ বানানোর জন্য। সেই রাতে ডিনারের সময় রাজেশ ঘোষণা করলেন যে উনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। সবাই শোনো, আমি একটি বই লেখার কথা ভাবছি, যেখানে আমাদের কাহিনী থাকবে। কত ভালো আইডিয়া, পূজা বলল। কিন্তু আমি চাই সবাই সাহায্য করুক। অর্জুন কুকুরদের সাথে কাজ করার কথা বলবে, প্রিয়া একটি হারিয়ে যাওয়া বাচ্চা হওয়ার অনুভূতি বলবে, নিশা মনস্তাত্ত্বিক দিক বলবে, পূজা আইনি দিক বলবে। আর আমি বাবা? রোহন জিজ্ঞেস করল। তুমি লিখতে সাহায্য করবে, তুমি সাংবাদিক, তুমি লেখার কৌশল ভালো জানো। আর দিদিমা শান্তি? প্রিয়া জিজ্ঞেস করল। দিদিমা জীবনের অভিজ্ঞতার কথা বলবেন, আর কিভাবে একটি হৃদয়ের পরিবার বানাতে হয় তা বলবেন। বইয়ের নাম কি হবে? অর্জুন জানতে চাইল। রাজেশ কিছুক্ষণ ভাবলেন। স্যার, আপনার মেয়ে জীবিত আছে, কিভাবে একটি মিথ্যে ভালোবাসায় বদলে গেল। একেবারে সঠিক, দিদিমা শান্তি বললেন। এটাই তো এখানে হয়েছে। 2 বছর পর বইটি লঞ্চ হল আর ন্যাশনাল বেস্টসেলার হয়ে গেল। বিক্রির টাকা পুরোপুরি ফাউন্ডেশনের প্রসারের জন্য উৎসর্গ করা হল। রাজেশকে অনেক বিশ্ববিদ্যালয় আর আন্তর্জাতিক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হতো। উনি সবসময় পরিবারের কোনো সদস্যকে সাথে নিয়ে যেতেন, এটা বোঝাতে যে কাজটা একতার ফল। প্রিয়া ফাউন্ডেশন ইতিমধ্যেই 1000-এর বেশি পরিবারকে মিলিয়ে দিয়েছিল আর 3000 বাচ্চার সরাসরি সেবা করেছিল। অর্জুনের পদ্ধতি আর কুকুরগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা হচ্ছিল এবং সারা বিশ্বের অনেক সংস্থা এটি গ্রহণ করছিল। রাজেশ আর প্রিয়ার পুনর্মিলনের 10ম বার্ষিকীতে ওরা ফাউন্ডেশনের সদর দপ্তরে একটি বড় পার্টির আয়োজন করল। সংগঠনের মাধ্যমে ফিরে পাওয়া শত শত পরিবার উপস্থিত ছিল। রাজেশ ভাষণ দেওয়ার জন্য মঞ্চে উঠলেন। 10 বছর আগে আমি যন্ত্রণায় ভেঙে পড়া এক মানুষ ছিলাম, মনে হতো আমার জীবন শেষ হয়ে গেছে। আজ আমি এই ভিড় দেখছি আর শত শত পরিবারকে আবার মিলিত হতে দেখছি। হাজার হাজার বাচ্চাকে খুশি দেখছি, ডজন ডজন যুবককে অন্যদের সাহায্যে জীবন উৎসর্গ করতে দেখছি। ভিড় হাততালি দিল, কিন্তু এই সব কিছু বিশেষ মানুষ ছাড়া সম্ভব হতো না। অর্জুন, যে শ্মশানে একজন হাহাকার করা অচেনা মানুষের কাছে যাওয়ার সাহস দেখিয়েছিল। দিদিমা শান্তি, যিনি আমাদের শিখিয়েছেন পরিবার হলো তারাই যারা ভালোবাসে, রক্ত এক হওয়া জরুরি নয়। আর বিশেষ করে প্রিয়া, যে একটি বাচ্চা হওয়া সত্ত্বেও ক্ষমা করার আর নিঃশর্ত ভালোবাসার শক্তি পেয়েছিল। রাজেশ আবেগপ্রবণ হয়ে থামলেন। যদি আমি এই 10 বছরে একটি কথা শিখে থাকি, তবে সেটা হল কোনো পরিস্থিতি এত খারাপ নয় যাকে সুন্দর কিছুতে বদলে দেওয়া যায় না। কোনো কষ্টই এত বড় নয় যা ভালোবাসা তৈরি করতে পারে না। আর কোনো পরিবারই এত ভাঙা নয় যাকে আবার গড়া যায় না। ভিড় কয়েক মিনিট দাঁড়িয়ে হাততালি দিল। অর্জুন মঞ্চে এলো আর রাজেশকে জড়িয়ে ধরল। বাবা, আমার ওপর বিশ্বাস করার জন্য ধন্যবাদ। যখন আমি শুধু একটি পাগল করা আইডিয়া নিয়ে থাকা বাচ্চা ছিলাম। তোমাকে ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য বাবা। প্রিয়াও মঞ্চে এলো। বাবা, আমি যখন ছোট ছিলাম আর হারিয়ে গিয়েছিলাম, আমি সবসময় স্বপ্ন দেখতাম যে একদিন আপনি আমাকে খুঁজে পাবেন। আমি জানতাম না যে আপনি যখন আমাকে পাবেন তখন আমরা একটি আস্ত পরিবারকে খুঁজে পাব। নিশা, পূজা, রোহন আর অন্য সব বাচ্চারা মঞ্চে এলো। দিদিমা শান্তি এখন 83 বছরের, কিন্তু এখনও শক্ত। একটি সাজানো হুইল চেয়ারে ওকে আনা হলো। দিদিমা, প্রিয়া মাইকে বলল, আপনি কি কিছু বলতে চান? দিদিমা শান্তি কাঁপানো হাতে মাইক নিলেন, কিন্তু গলার আওয়াজ ছিল দৃঢ়। আমি শুধু এটুকু বলতে চাই যে আমি 83 বছর বয়সে এটা ভেবে পৌঁছেছিলাম যে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই শেষ 10 বছর আমার অস্তিত্বের সবথেকে সুখের বছর ছিল। কারণ আমি শিখেছি যে যখন আপনি বাচ্চাদের যত্ন করেন তখন আপনি বুড়ো হন না, আপনি আবার তরুণ হয়ে যান। ভিড় হেসে হাততালি দিল। আর আমি এখানে উপস্থিত সব পরিবারকে বলতে চাই, তোমরা কাকতালীয়ভাবে আবার মিলিত হওনি। তোমরা ভালোবাসার টানে মিলিত হয়েছ, আর ভালোবাসা সবসময় একটি রাস্তা খুঁজে নেয়। পার্টির পর পরিবার বাড়িতে একান্তভাবে মিলিত হল। রাজেশ ঘরের চারদিকে সেই মানুষগুলোকে দেখলেন যাদের উনি ভালোবাসেন, আর নিজেকে পৃথিবীর সবথেকে ধনী মানুষ মনে করলেন। বাচ্চারা, উনি বললেন, আমি আজ একটি শেষ কথা বলতে চাই। কি বাবা? অর্জুন জিজ্ঞেস করল। আমি তোমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে চাই।
বাবা দরকার নেই, প্রিয়া শুরু করল। হ্যাঁ, দরকার আছে। অর্জুন, আমাকে এটা শেখানোর জন্য ধন্যবাদ যে আদর্শের কোনো বয়স হয় না। প্রিয়া, আমাকে এটা দেখানোর জন্য ধন্যবাদ যে ভালোবাসা সবসময় ঘৃণার উপর জয় পায়। দিদিমা শান্তি, আমাকে এটা শেখানোর জন্য ধন্যবাদ যে জ্ঞান হৃদয় দিয়ে অর্জন করা যায়, বয়স দিয়ে নয়। রাজেশ অন্য বাচ্চাদের দিকে ঘুরলেন। নিশা, আমাকে এটা দেখানোর জন্য ধন্যবাদ যে ক্ষমা সব ক্ষত সারিয়ে দেয়। পূজা, আমাকে এটা শেখানোর জন্য ধন্যবাদ যে ন্যায় অলৌকিকভাবে করা যায়, প্রতিশোধ দিয়ে নয়। রোহন, আমাকে এটা দেখানোর জন্য ধন্যবাদ যে সত্য সংবেদনশীলতার সাথে বলা যায়। উনি ঘরের অন্য সব বাচ্চাদের দেখলেন। আর তোমরা, আমার হৃদয়ের সন্তানেরা, আমাকে এটা শেখানোর জন্য ধন্যবাদ যে পরিবার প্রতিদিন ভালোবাসার ছোট ছোট ইশারায় তৈরি হয়। আর রানী আর ওর ছাগাগুলো? ছোট বাচ্চাদের একজন জিজ্ঞেস করল। ও হ্যাঁ, রাজেশ হাসলেন। রানী, আমাকে এটা শেখানোর জন্য ধন্যবাদ যে ভালোবাসা শব্দের প্রয়োজন হয় না। আশা, বিশ্বাস আর অলৌকিকতা, তোমাদের মায়ের কাজ এত ভালোবাসার সাথে জারি রাখার জন্য ধন্যবাদ। 3টি কুকুরই লেজ নাড়ল, যেন ওরা কৃতজ্ঞতা বুঝতে পেরেছে। এখন দিদিমা শান্তি বললেন, আমার কৃতজ্ঞতার সময় এসেছে। কোনটি দিদিমা? ধন্যবাদ ভগবান, আমাকে খুশি হওয়ার দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য, আর আমাকে সবথেকে সুন্দর পরিবার দেওয়ার জন্য, যার স্বপ্ন কোনো বৃদ্ধ দেখতে পারে। আমিন, সবাই একসাথে বলল। সেই রাতে যখন সব বাচ্চারা ঘুমিয়ে পড়ল, রাজেশ, অর্জুন আর প্রিয়া ছাদে কথা বলতে থাকল। বাবা, অর্জুন বলল, মাঝে মাঝে আমার এখনও বিশ্বাস হয় না এই সব হয়েছে। কেন বাবা? কারণ আমি যখন বাচ্চা ছিলাম আমার মনে হতো আমি একা আর দুঃখী হয়ে মারা যাব। এখন আমার কাছে এত বড় পরিবার আর একটি কাজ আছে যা আমি ভালোবাসি। আর আমি, প্রিয়া বলল, মাঝে মাঝে আমার এখনও স্বপ্ন আসে যে আমি কাকি সীতার বাড়িতে আছি, কারো আমাকে নিতে আসার অপেক্ষা করছি। তারপর আমি জেগে উঠি আর দেখি যে আমি তোমাদের সাথে এখানে আছি, আর আমি আবার খুশি হয়ে যাই। তোমরা জানো এই সবকিছুর মধ্যে সবথেকে অবিশ্বাসী বিষয় কি? রাজেশ জিজ্ঞেস করলেন। কোনটি বাবা? সেটি হলো আমাদের কাহিনী এখনও লেখা হচ্ছে। 10 বছরে আমরা আরও অনেক পরিবারের সাহায্য করে ফেলব। তোমরা বড় হয়ে যাবে, হয়তো তোমাদের নিজেদের বাচ্চা হবে, আর ফাউন্ডেশন আরও বড় হবে। আর দিদিমা শান্তি? প্রিয়া চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। দিদিমা এখানেই থাকবেন, আমাদের আশীর্বাদ করবেন আর সব সময় ওর উপদেশ দেবেন। বাবা, অর্জুন বলল, আমি কি একটা কথা বলতে পারি? অবশ্যই। আমার মনে হয় আমার বোন নিশা আমাকে খুব গুরুত্বপূর্ণ কিছু শিখিয়েছিল যখন আমরা ছোট ছিলাম। ও বলতো, যখন কারো কোনো প্রতিভা থাকে তখন সেটা অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করা উচিত। আজ আমি বুঝি যে আমার প্রতিভা শুধু হারিয়ে যাওয়া লোকেদের খুঁজে পাওয়া ছিল না, সেটা ছিল আপনাকে আর প্রিয়াকে খুঁজে পাওয়া, যাতে আমাদের পরিবার তৈরি হতে পারে। আর আমার প্রতিভা কি? প্রিয়া জিজ্ঞেস করল। তোমার প্রতিভা হলো সেই সব লোকেদের শান্তি দেওয়া যারা কষ্টে আছে, সেই জন্য এখানে আসা সবাই তৎক্ষণাৎ পারির মতো অনুভব করে। আর বাবার প্রতিভা? অর্জুন কিছুক্ষণ ভাবল। বাবার প্রতিভা হলো কষ্টকে ভালোবাসায় বদলে দেওয়া। উনি আপনাকে হারানোর কষ্টকে শত শত বাচ্চার ভালোবাসায় বদলে দিয়েছেন। রাজেশের চোখে জল এসে গেল। ধন্যবাদ বাবা, এটা সবথেকে বড় প্রশংসা যা কেউ আমাকে দিয়েছে। বাবা, প্রিয়া বলল, আমরা কি একটি ঐতিহ্য তৈরি করতে পারি? কোন ঐতিহ্য? প্রতি বছর যেদিন অর্জুন আমাকে খুঁজে পেয়েছিল আমরা এখানে ছাদে আসতে পারি, আর যা কিছু ভালো হয়েছে তার জন্য ধন্যবাদ দিতে পারি। আমার এই আইডিয়াটা খুব পছন্দ হয়েছে। আমরা এটাকে কুমার পরিবারের কৃতজ্ঞতা দিবস বলবো, আর আমরা সেই লোকেদের কাহিনী বলবো যাদের আমরা সারা বছর সাহায্য করেছি। অর্জুন জানালো। একেবারে সঠিক, আমাদের প্রথম আনুষ্ঠানিক ঐতিহ্য। ওরা কিছুক্ষণ চুপচাপ তারাদের দিকে তাকিয়ে থাকল। বাবা, অর্জুন বলল, আপনার কি মনে হয় স্বর্গে কোথাও রানী আর মিনা দেখা করছে? রাজেশ ছেলের সরলতায় হাসলেন। আমার মনে হয় হ্যাঁ, আর আমার মনে হয় ওরা আমাদের আশীর্বাদ করছে। আর আমার বোন নিশাও ওখানে আছে, অর্জুন বলল। কোন নিশা? প্রিয়া বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল। ওহ, এটা সত্যি, তোমরা ওই গল্পটা জানো না, অর্জুন বলল। আমি যখন ছোট ছিলাম আমার একটি ছোট বোন ছিল যে মাত্র 6 মাস বয়সে চলে গিয়েছিল। সত্যি? প্রিয়া আবেগপ্রবণ হয়ে গেল। সত্যি, ওর নামও নিশা ছিল। সেই জন্যই আমার বড় বোনের জন্মের পর মা ওর নাম ওটাই রেখেছিলেন। কত সুন্দর গল্প, রাজেশ বললেন। আমার বিশ্বাস ওরা সবাই আমাদের রক্ষা করছে। বাবা, প্রিয়া বলল, আমি কি একটি স্বীকারোক্তি করতে পারি? সবসময় শোনা। মাঝে মাঝে আমার মায়ের কথা মনে পড়ে। সেই মায়ের কথা নয় যিনি আমাকে ছেড়ে দিয়েছিলেন, বরং সেই মায়ের কথা যিনি এখানে শেষ কয়েক মাসে বাচ্চাদের যত্ন নিচ্ছিলেন। মনে পড়া স্বাভাবিক প্রিয়া, এর মানে হলো তোমার হৃদয় খুব ভালো। আপনার কি ওর কথা মনে পড়ে? আমার সেই মানুষটির কথা মনে পড়ে যিনি উনি শেষ পর্যন্ত হয়েছিলেন।
সেই মানুষটি যিনি অনুশোচনা করেছিলেন আর ভুলগুলো শুধরানোর চেষ্টা করেছিলেন। অর্জুন, প্রিয়া বলল, আমাদের চেনার আগের জীবনের কথা কি তোমার মনে পড়ে? অর্জুন কিছুক্ষণ ভাবল। আমার বোন নিশাকে খোঁজার আশার কথা মনে পড়ে, কিন্তু একা থাকার কথা মনে পড়ে না। তোমরা আমাকে এমন একটি পরিবার দিয়েছ যা আমি স্বপ্নেও কল্পনা করিনি। রাজেশ নিজের 2 সন্তানকে দেখলেন আর মনে গভীর শান্তি অনুভব করলেন। তোমরা জানো তোমাদের ওপর সবথেকে বেশি গর্ব কিসে হয়? কিসে? ওরা একসাথে জিজ্ঞেস করল। যে এত কিছু ঘটার পরেও তোমরা উদার আর ভালোবাসায় ভরা মানুষ হয়ে উঠেছ। এটা দেখায় যে তোমাদের মধ্যে অনেক বড় আভ্যন্তরীণ শক্তি আছে। আমরা এটা আপনার থেকে শিখেছি বাবা, অর্জুন বলল। আর দিদিমা শান্তি থেকে, প্রিয়া শেষ করল। না আমার বাচ্চারও, এটা তোমাদের মধ্যে আগে থেকেই ছিল, আমি শুধু সেটা প্রস্ফুটিত হতে সাহায্য করেছি। সেই সকালে যখন ওরা অবশেষে ঘুমাতে গেল, রাজেশ ঘরগুলোতে গেলেন এটা দেখতে যে সব বাচ্চারা ঠিক আছে কিনা। প্রিয়ার ঘরে ও রানীর একটি ছানাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছিল। অর্জুনের ঘরে ও তখনও পড়ছিল, একটি ডগ ট্রেনিং কংগ্রেসের প্রস্তুতি নিচ্ছিল। দিদিমা শান্তির ঘরে উনি মুখে হাসি নিয়ে ঘুমোচ্ছিলেন। রাজেশ নিজের ঘরে গেলেন আর ঘুমানোর আগে বেডসাইড টেবিলের ড্রয়ার খুললেন। ওর ভেতর প্রথম ছবিটা ছিল যেটা অর্জুন পরিবার একত্রিত হওয়ার দিন, প্রিয়াকে খুঁজে পাওয়ার দিন নিয়েছিল। ছবিতে সবাই খুশি ছিল, কিন্তু তখনও অবিশ্বাসী ছিল। যেন ওদের বিশ্বাস হচ্ছিল না এটা বাস্তব। এখন 10 বছর পর সেই অবিশ্বাস নিশ্চয়তায় বদলে গিয়েছিল। ওরা সত্যিই একটি পরিবার ছিল। রাজেশ ছবিটা ড্রয়ারে রেখে দিলেন আর শুয়ে পড়লেন। ঘুমানোর আগে উনি একটি শান্ত প্রার্থনা করলেন। আমাকে বাবা হওয়ার দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে এটা দেখানোর জন্য ধন্যবাদ যে পরিবার হল তারাই যাদের আমরা ভালোবাসার জন্য বেছে নিই। আর আমাকে এটা শেখানোর জন্য ধন্যবাদ যে সবথেকে বড় ট্র্যাজেডিও সবথেকে বড় আশীর্বাদ হতে পারে। পরের দিন সকালে রাজেশ রান্নাঘর থেকে আসা হাসির আওয়াজে জেগে উঠলেন। উনি নিচে গেলেন আর দেখলেন পুরো পরিবার একটি বিশেষ নাস্তা বানাচ্ছে। সারপ্রাইজ বাবা! ওকে দেখেই সবাই চিৎকার করে উঠল। এটা কোন সারপ্রাইজ? আমরা কৃতজ্ঞতার প্রথম দিনটি একটি বিশেষ নাস্তার সাথে পালন করার সিদ্ধান্ত নিয়েছি, নিশা বোঝাল। কিন্তু কৃতজ্ঞতার দিন তো কাল। আমরা অপেক্ষা করতে পারলাম না, প্রিয়া হাসতে হাসতে বলল। আমরা ঐতিহ্য শুরু করার জন্য খুব উৎসুক ছিলাম। রাজেশ ভরপুর টেবিল আর একজোট পরিবারকে দেখলেন। রানী তৃতীয়, ওর নাতনি, ওর পায়ের কাছে শুয়েছিল। দিদিমা শান্তি ছোট বাচ্চাদের সাহায্যে প্লেটগুলো গোছাচ্ছিলেন। অর্জুন আর নিশা ফাউন্ডেশনের একটি নতুন প্রজেক্ট নিয়ে কথা বলছিল। পূজা আর রোহন একটি সচেতনতা অভিযানের পরিকল্পনা করছিল। আর প্রিয়া, ওর হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়া মেয়ে, পৃথিবীর সবথেকে সুন্দর হাসির সাথে সবকিছুর সমন্বয় করছিল। বাচ্চারা, রাজেশ আবেগপ্রবণ হয়ে বললেন, আমি কি তোমাদের কিছু বলতে পারি? নিশ্চয়ই বাবা। যদি আমাকে এই সব আবার নতুন করে বাঁচতে হতো, তবে আমি একেবারে এভাবেই বাঁচতাম। কারণ প্রতিটা কষ্টের মুহূর্ত আমাকে এখানে নিয়ে এসেছে, আর এটা হলো পৃথিবীর সবথেকে সুখের জায়গা। বাবা, অর্জুন বলল, আমরা আপনার জন্য একটি সারপ্রাইজ তৈরি করেছি। আরও একটি সারপ্রাইজ? এটা প্রিয়ার বানানো একটি গান, ও আপনাকে শোনাতে চায়। প্রিয়া লজ্জায় লাল হয়ে গেল। এটা বিশেষ কিছু নয়, শুধু একটি ছোট গান। গাও মা। প্রিয়া নিজের গলা পরিষ্কার করল আর মিষ্টি গলায় গান শুরু করল। একবার একজন বাবা ছিলেন যিনি নিজের ছোট মেয়েকে হারিয়েছিলেন। তিনি প্রতিদিন ওকে মনে করে কাঁদতেন। একজন ভালো মনের ছেলে বলল, এবার আর কেঁদো না, সে জীবিত আছে। আর এভাবেই আমাদের পরিবার শুরু হলো। অনেক ভালোবাসা দিয়ে আমাদের পরিবার বড় হলো। আজ আমরা অনেকজন, কিন্তু ভালোবাসা কমেনি। হৃদয়ের পরিবার, সত্যিকারের পরিবার, সেই পরিবার যাকে ভালোবাসা দিয়ে গড়া হয়েছে। গান শেষ হলে সবাই আবেগে কাঁদছিল। প্রিয়া, কত সুন্দর গান! রাজেশ নিজের মেয়েকে জড়িয়ে ধরে বললেন, এটা আমাদের অফিসিয়াল গান। বাবা, কুমার পরিবারের গান। পারফেক্ট। এবার আমরা আনুষ্ঠানিকভাবে একটি পূর্ণ পরিবার। আমাদের কাছে ঘর, ঐতিহ্য, সঙ্গীত আর অনেক অলৌকিক ঘটনা আছে। আর কুকুর, ছোট বাচ্চাদের একজন চিৎকার করল। আর কুকুরও। রাজেশ হাসলেন। গল্পের শেষ। এবার আমাদের বলুন, রাজেশ, অর্জুন আর প্রিয়ার কাহিনী আপনার কেমন লাগলো? আপনার কি মনে হয় ভালোবাসা সত্যিই পরিবারগুলোকে আবার মেলাতে পারে? নিজের সত্যিকারের অনুভূতির সাথে মন্তব্য করুন। আমাদের অন্যান্য রোমাঞ্চকর কাহিনী মিস না করতে লাইক আর সাবস্ক্রাইব করুন।